পুষ্টি কাকে বলে, হোয়াট ইজ বিএমআই, নিউট্রিশনের ক্ষেত্রে কি কি গোলমাল পাকিয়ে বসে থাকি, ওজন বাড়াতে গেলে কিভাবে বাড়ানো সম্ভব। অনেকের ইচ্ছে থাকে স্কিনকে আরো গ্ল্যামারাস করার বা ব্রাইটার করার, সেটা কি ডায়েটের মাধ্যমে সম্ভব? মরিঙ্গা পাউডার ভালো না খারাপ? কিডনি বা লিভারের কিন্তু এফেক্ট করে বেশি খেলে, বন্ধ্যাত্ব এনে দিতে পারে বেশি খেলে। ও তাই? হ্যাঁ হ্যাঁ, ঘুমটা ভালো হয়। আচ্ছা, অ্যাপেল সিডার ভিনিগার কখন খাওয়া উচিত? দিনে কত কাপ চা কফি খাওয়া যায়? রেড মিট মানে পাঁঠার মাংস ইজ অ্যালাউড ইন ইওর ডায়েট? তাদের কোলেস্টেরল আছে, হাই প্রেসার আছে, অবশ্যই নয়। ডিম কি পুরোটা খেতে পারি? আচ্ছা, ওমলেট খাওয়া ভালো না পোচ খাওয়া ভালো? দুটো কোনটাই খাওয়া ভালো না। হোয়াট ইজ অ্যালকালাইন ওয়াটার? ওয়েট গেনের জন্য কিন্তু পোর্শন মেপে খেতে হবে। প্রোটিন দিয়ে ব্রেকফাস্ট করো, প্রোটিন দিয়ে তুমি ডিনার কমপ্লিট করো। কয়েকটা জিনিস ডায়েটের মধ্যে রাখবেন, সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাবেন, ভিটামিন সি জাতীয় খাবার খাবেন যেটা স্কিনকে খুব ভালো রাখবে, লাইক লেবু জাতীয় জিনিস, কাঁচা বিটের রস খান। কাঁচা বিট ভীষণ ভালো। অনেকে আছে লেবু জল খায়, মানে প্লিজ এই কাজটা করবেন না, ভুল কাজটা করবেন না। কোলাজেন বুস্টার তো অনেক রকমের খাবার হয়, সেই খাবারগুলো আমি দেব। যদি কয়েকটা খাবার কোনগুলো? ড্রাই ফ্রুটস, ব্লুবেরি, ক্যানবেরি, ব্ল্যাকবেরি, আর্থারাইটিস পেশেন্টের জন্য খুব ভালো। দেন সুগারকে কন্ট্রোল করার জন্য ভালো। উইথ মিল্ক উইথ সুগার 1 টিস্পুন সুগার 200 ক্যালোরি। কেন ওয়েট বাড়ছে তুমি বুঝতে পারছো? সবচেয়ে ইম্পর্টেন্ট কালারিং সবজি খাবেন আপনি, হলুদ, লাল, গোলাপি, বেগুনি যা পাবেন সবজির মধ্যে খাবেন। স্পেশালি স্কিনকে ভালো রাখার জন্য আপনাদের টিপস দিই, ক্যারট কিন্তু খুব ভালো স্কিন করে। অনেকে আছে 4 লিটার খায়, থিস ওকে, কিন্তু বেশি জল খাওয়াও কিন্তু ভালো না, আমার কিডনিতে প্রবলেম হয়। যে খাবারটা আমার খুব মুখরোচক সে খাবারটা আমাদের হেলদি নয়, যে খাবারটা মুখরোচক না সেটা আমাদের জন্য হেলদি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইট পডকাস্ট উইথ সৌরভ। আজকে আমার সঙ্গে এমন একজন মানুষ এসে উপস্থিত হয়েছেন যার রিসেন্টলি একটা বই বেরিয়েছে, যে বইটার নাম পুষ্টির আদ্যপান্ত। তাহলে বুঝতেই পারছেন তিনি তার জীবনযাত্রাকে সাজিয়েছেন নিউট্রিশন, ডায়েট, এক্সারসাইজ এই সমস্ত কিছু মিলিয়ে। তিনি বেসিক্যালি একজন প্রফেশনাল ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট এবং একই সঙ্গে তিনি নিজে অসম্ভব গ্ল্যামারাস একজন মানুষ। আজকে আমার অতিথি, আমার গেস্ট রেশমি মিত্র। রেশমি, কেমন আছো? ভালো আছি। ভালো আছো? আজকের এপিসোডটা মূলত তোমার বই নিয়েই করি আমরা, কারণ এই বইটার মধ্যে এমন অসংখ্য জিনিস আছে যে জিনিসগুলো জানলে সবারই উপকার হয়। ম্যাক্সিমাম লোকজনই জানতে চায় যে ওজন কমাতে গেলে কি করব, তবে কিছু কিছু মানুষের জানতে ইচ্ছে করে যে ওজন বাড়াতে গেলে কিভাবে বাড়ানো সম্ভব। যারা হয়তো প্রয়োজনের চেয়ে বেশি রোগা বলে নিজেকে মনে করে, সে একটু ওজন বাড়াতে চাইছে, সে কি করবে? বিএমআই যখন ধরো এই 18 নিচে চলে আসবে, আন্ডারওয়েট। আচ্ছা, মানে বিএমআইরই কাজ একটা সবকিছু। দেখবে অনেক মানুষ আছে 1 প্লেট 2 প্লেট বিরিয়ানি খেয়ে নিচ্ছে তোমার সামনে, ভাবছো তুমি খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি, এরা 2 প্লেট বিরিয়ানি খাচ্ছে তাও মোটা হচ্ছে না। অ্যাকচুয়ালি 3 ধরনের মানুষ থাকে, একটা হচ্ছে অ্যাক্টোমর্ফ, মেসোমর্ফ অ্যান্ড এন্ডোমর্ফ। অ্যাক্টোমর্ফ ধরনের যে মানুষটা থাকে সাধারণত তারা খুব রোগা হয় এবং তার অনেকটা জেনেটিক্যালিও হয় এটা। মানে দেখবে যদি তুমি রোগা হও, খুব এরকম অ্যাক্টোমর্ফ হও, তোমার ফ্যামিলির মধ্যে কারো না কারো এটা থাকবে। যদি তুমি জেনেটিক্যালি হও তোমাকে ওয়েট বাড়ানো খুব টাফ, তার মানে ইটস নাথিং ইজ ইম্পসিবল। কিন্তু তুমি যদি অ্যাক্টোমর্ফ না হও, মানে তোমার এটা প্রবলেমটা তোমার জেনেটিক্যালি না হয়, তাহলে তোমার সুন্দর ওয়েট বেড়ে যাবে, তাহলে তোমার কোনো কারণে নিউট্রিশন ঘাটতি ঘটছে। ঠিক আছে, এবার আসে যেটা প্রয়োজন, অ্যাক্টোমর্ফ। অনেকে আছে অ্যাক্টোমর্ফ যাদের জেনেটিক্যালি খুব রোগা, মানে প্রচুর খাচ্ছে কিন্তু তার সত্ত্বেও ভাবছে মোটা হব, কিন্তু হচ্ছে না। তো ডায়েটে সম্ভব, অবশ্যই তাদের প্রোটিন বেস ডায়েট দিতে হবে 1 নাম্বার। আর নিউট্রিশনকে ঠিক করতে হবে, তাদের প্রোটিন বেস। মানে তুমি একটা কথা মাথায় রাখবে, যে তোমাকে বললাম না পোর্শন মেপে মেপে খেতে, রোগা হওয়ার জন্য তাই, ওয়েট গেনের জন্য কিন্তু পোর্শন মেপে খেতে হবে। আমি যে পেনটা দিয়ে পোর্শনটা করে দেবো, যে মাপটা দেবো, ওটাই তোমাকে ওয়েট বাড়াবে। ধরো একটা ওর দেখো কি কোনো একটা জায়গায় খাবারে ব্রেকফাস্টে ওর সেরকম প্রোটিন নেই, মানে আমি সবাইকেই সবসময় বলি প্রোটিন দিয়ে শুরু করো, প্রোটিন দিয়ে শেষ করো, প্রোটিন দিয়ে ব্রেকফাস্ট করো, প্রোটিন দিয়ে তুমি ডিনার কমপ্লিট করো। প্রোটিন নেই, তুমি ব্রেকফাস্টে অনেকে আছে না রুটি খেয়ে বেরিয়ে গেল, রুটি তরকারি, এটা মানে অভ্যাস মানুষের, ভাত খেয়ে বেরিয়ে গেল, একদম এইটা ভুল। প্রোটিন খান, এমন কিছু খান, লাইক স্মুদি জাতীয় খাবার খান, স্মুদির মধ্যে যারা প্রোটিন থাকে, কিছু ড্রাই ফ্রুটস থাকে, কিছু সিডস থাকে, ফাইবার থাকে। ফাইবার ওয়েট কমাতে
কমাতে সাহায্য করে, ফাইবার পেটটাকে ভরাতে সাহায্য করে। তো এটাও তাই, তুমি ওয়েট কমাতে গেলেও পোর্শন কন্ট্রোল করে খেতে হবে, ওয়েট বাড়াতে গেলেও পোর্শন কন্ট্রোল করে খেতে হবে। অ্যাক্টোমর্ফ, মেসোমর্ফ আর এন্ডোমর্ফ 3টে মানুষ থাকে। তো এরা হচ্ছে অ্যাক্টোমর্ফ। অ্যাক্টোমর্ফ মানুষদের প্রোটিন বেস ডায়েট করতে হবে, ব্যালেন্স ফুড খেতে হবে, সঙ্গে তুমি হাঁটো বা জিমে যাও। যদি ডায়েটের সঙ্গে সঙ্গে সেই সব মানুষরা জিমে যায়, তাতে খুব সুন্দর একটা মাসেল গেইন হয়। আচ্ছা, এবার যদি অনেকের ইচ্ছে থাকে স্কিনকে আরো গ্ল্যামারাস করার বা ব্রাইটার করার, সেটা কি ডায়েটের মাধ্যমে সম্ভব? একদম, ডায়েটেই তো সবারই, যে একজন এসে বলে যে ম্যাম ডায়েট করলে শুনেছি স্কিন নাকি খুব লুজ হয়ে যায়, স্কিন কালো হয়ে যায়। আমি জানি না এগুলো কোথা থেকে আপনারা শোনেন। ডায়েট করলে স্কিন গ্লো করে, কারণ তুমি পুষ্টিকর খাবার খাচ্ছ, তুমি বেঙ্গলিতে কি বলছো, সুষম খাবার খাচ্ছ, তোমার খাবারে নিউট্রিশন ঠিক রয়েছে, তাহলে তোমার স্কিনেও এফেক্ট পড়বে, হেয়ারেও এফেক্ট পড়বে। এটাই তো কমন ব্যাপার। তো ডায়েটে তোমার ভীষণভাবে, আর কয়েকটা জিনিস ডায়েটের মধ্যে রাখবেন, সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাবেন, যে খাবারগুলো তো অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে। ভিটামিন সি জাতীয় খাবার খাবেন, যেটা স্কিনকে খুব ভালো রাখবে, লাইক লেবু জাতীয় জিনিস, মৌসম্বি লেবু, কমলা লেবু, দেন পাতি লেবুর রস, মানে সি জাতীয়, যে টক জাতীয় ফল খাবেন। তারপরে আপেল টাপেলেও মধ্যে ভিটামিন সি থাকে প্রচুর। আর বিভিন্ন শাকসবজি খাবেন, শাকসবজির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কালারিং সবজি খাবেন। আপনি হলুদ, লাল, গোলাপি, বেগুনি যা পাবেন সবজির মধ্যে খাবেন, কালারিং সবজি খাবেন। আপনারা জানেন না কালারিং সবজিগুলোর মধ্যে কত রকমের ভিটামিন থাকে, আমরা নিজেরাও জানি না কত ভিটামিন থাকে। কালারিং সবজি খান। দেন তারপরে স্পেশালি স্কিনকে ভালো রাখার জন্য আপনাদের টিপস দিই, কাঁচা বিটের রস খান। কাঁচা বিট ভীষণ ভালো স্কিনকে সুন্দর রাখার জন্য। কাঁচা বিটের রস প্রতিদিন একটুখানি অল্প করে খান। কতটা কাঁচা বিটের রস? ছোট্ট কাঁচা বিট বা হাফ কাঁচা বিট রস করে অল্প একটু খান স্কিনকে। তবে হ্যাঁ, কিছু কিছু রোগের জন্য তো ওগুলো বারণ আছে, লাইক যারা সুগার পেশেন্ট, ইউরিক অ্যাসিড খাবেন না তারা। আচ্ছা, এখন অনেক রকমের টোটকা দেখা যায়, তার মধ্যে একটা শুনছি যে জিরে, তেজপাতা, মৌরি এইটা ফুটিয়ে যে জলটা হয়, সেই জলটা যদি খেয়ে নিই তাহলে গ্যাসের প্রবলেম দূর হয়। এটা কি ঠিক? হ্যাঁ, ঠিক কথা একদম। অনেকে দেখবে সকালবেলা উঠে চা, গ্রিন টি বা ব্ল্যাক কফি ছেড়েই দাও, গ্রিন টির মধ্যে লেবু মিশিয়ে খায়। অনেকে আছে লেবু জল খায়। মানে প্লিজ এই কাজটা করবেন না, এই ভুল কাজটা করবেন না। মানে এটা যদি কেউ আপনাকে খুব নাম করা কেউই বলে, তবু খাবেন না। মানে আমাদের যেমন বলে যে ঈষদ উষ্ণ জলে লেবু আর মধু দিয়ে, সেটা না। ব্যাপারটা কি, তোমার এমটি স্টমাক, এমনি তোমার শরীর অ্যাসিডিক থাকছে, তুমি একটা অ্যাসিড জাতীয় ফল খাচ্ছ, একটা সাইট্রিক অ্যাসিড থাকে, তাই তো? তো সেই জলটা খাচ্ছ তুমি, তোমার তো সারাদিন যা খাবে অ্যাসিড হয়ে যাবে। অনেকে বলে যে ম্যাম আমি যা খাচ্ছি অ্যাসিড হচ্ছে, আমি বুঝতে পারছি না কারণ। তখন আমি জিজ্ঞেস করি তুমি সকাল দিয়ে কি দিয়ে স্টার্ট করো? বলে গরম জলে লেবু মধু দিয়ে স্টার্ট করি। প্রথমেই বন্ধ করো। লেবুর রস খুব ভালো, মানে ফ্যাট কমায়, স্কিন ভালো রাখে, কিন্তু সেটা লাঞ্চের পরে বা ডিনারের পরে, মানে ভরা পেটে লেবুর রস। মানে আমি কি ডিনারের পর? হ্যাঁ, তুমি খেয়ে শুতে পারো, একদম তাই। মানে তুমি হালকা গরম জলে বা নর্মাল ওয়াটারে খাও না, গরম জলে অনেক সময় অ্যাসিডটা নষ্ট হয়ে যেতে পারে, তুমি নর্মাল জলে খাও। লেবুর রস এমনি খেয়ে শো, কিন্তু খালি পেটে খেও না। তার থেকে বেটার জিরা মুড়ির জল। হ্যাঁ, তো থাইমল থাকে জিরাতে, আর ডায়েটারি ফাইবার থাকে মৌরিতে। ইটস এ মানে ভীষণ ভালো মেটাবলিজম সিস্টেমকে স্ট্রং করে। আচ্ছা, আর একটা জিনিস বলো তো, এই যে ঘুম থেকে উঠেই যে আমাদের ঈষদ উষ্ণ জল খাওয়ার কনসেপ্ট, এটা ভালো ঠিক ভালো। এটা কিসে হেল্প করে? হজম করতে ভালো রাখে, মেটাবলিজম সিস্টেমকে ভালো রাখে। আমি তো জিরা মেথি ওয়াটারকে বলি ভিজিয়ে রাখতে, ওটাকে ফুটিয়ে নিয়ে বলেছি, আমি সবাইকেই তাই বলি, হালকা যে গরম জলটা থাকবে ওই জলটার নিয়েই তুমি সিডগুলোকে ছেঁকে ফেলে দিয়ে দেন তুমি ওটাকে ইনটেক করো গরম জল সমেত। বেসিক মেটাবলিক রেট বুস্ট করার জন্য কি ধরনের খাবার খাওয়া উচিত? ওই তো নিউট্রিশনকে ঠিক রাখা দরকার। অবশ্যই আপনার যে সারাদিন যে বিএমআরটা কি জিনিস? বিএমআরটা হচ্ছে তুমি যে ক্যালোরিটা খাচ্ছ, ঠিক আছে? তো এটাকে ঠিক করতে গেলে তোমাকে ক্যালোরিটাকে ঠিক করতে হবে, যে তুমি সারাদিন কত ক্যালোরি খাচ্ছ, তা তোমার ওবেসিটি হবে না। হ্যাঁ, তোমার ক্যালোরিটাকে ঠিক রাখতে হবে। আর বিএমআর অনুযায়ী তোমাকে দেখো, তোমার যে যতটুকু ক্যালোরি, যখন আমি বিএমআর চেক করে দেখতে পাচ্ছি তোমাকে ওয়েট কমাতে এসছো, তাহলে তোমাকে যদি তোমার মোটামুটি টিডি ধরো,
তোমার যা হাইট ওয়েট এজ, তোমার মোটামুটি সারাদিনে 1600 কি 1700 ক্যালোরি প্রয়োজন। তাহলে তোমাকে ওয়েট কমাতে হবে। কত ক্যালোরি দেবো? সাধারণত তোমার যদি এনার্জিটা লস না হয় 1300 ক্যালোরি খাবার দেবো। আচ্ছা, হ্যাঁ, তোমাকে তো কমাতে হবে। এবার তুমি বলছো যে না রেশমি আমি কমাতে চাই না, আমি এইখানেই দাঁড়াতে চাই, তাহলে আমি তোমাকে 1600 ক্যালোরি খাবার দেবো। তুমি ভাবো কত রকমের ডায়েট হয়। ওয়েট কমানোর ডায়েট হয়, ওয়েট লসের ডায়েট হয়, ওয়েট বাড়ানোর ডায়েট হয়, ওয়েট গেইন ডায়েট হয়, ওয়েটটাকে দাঁড় করিয়ে দেওয়ারও ডায়েট হয়। তুমি চাইছো ওয়েট কমাবে না, মেনটেন ডায়েট। আমার কাছে তো অনেকে আসে যে আমার কোনো কমাবো না, আমাকে মেনটেন ডায়েট দেবেন, মানে ওয়েটটা দাঁড়িয়ে গেল, তোমার ফিক্সড হয়ে গেল। কোলাজেন বুস্ট, স্কিনটাকে সুন্দর, এই যে কোলাজেন করে মানুষের, কোলাজেন বুস্ট ডায়েট। এই যে আপনারা কোলাজেন বুস্ট হলেই, কোলাজেন প্রবলেম হলেই মানে ভাবছেন যে আপনার স্কিনটাকে টান করবে, আপনারা একটা সাপ্লিমেন্ট কিনে খাচ্ছেন। আরে বাইরে ন্যাচারাল খাবারেও ডায়েটেও কোলাজেনকে বুস্ট করা যায়। রেগুলার এক্সারসাইজ, সুন্দর একটা ডায়েট, একটা নিউট্রিশন সমৃদ্ধ ডায়েট। কোলাজেন বুস্টে তো অনেক রকমের খাবার হয়, সেই খাবারগুলো আমি দেব। যদি কয়েকটা খাবার কোনগুলো মোটামুটি? দেখো কোলাজেন বুস্টের মধ্যে খুব ভালো হচ্ছে সিডস, আমি ভীষণ প্রেফার করব। ড্রাই ফ্রুটস, ব্লুবেরি, ক্যানবেরি, ব্ল্যাকবেরি, বেরিজ, এগুলো কোলাজেন বুস্ট করে। ইয়েস অফ কোর্স, বেরিজ। দেন তারপরে হচ্ছে বিট, স্পেশালি বিট, ক্যারট, এগুলো ভীষণ ভালো কোলাজেন বুস্ট করে। ক্যারট কিন্তু খুব ভালো স্কিন করে। তেমন তুমি এখন অবধি মোটামুটি কয়েকটা জিনিস কমন পড়ছে যেগুলো খেলে অনেকগুলো তার পজিটিভ এফেক্ট আছে। যেমন বিটরুটে তুমি অনেকগুলো পজিটিভ এফেক্ট বললে। আর একটা খুব ভালো তোমাকে কাটলাম আমি, হচ্ছে ডার্ক চকলেট। খুব ভালো। আচ্ছা আচ্ছা, তো এখনো অবধি আমরা মোটামুটি পেয়েছি যে যেগুলো খেতেই হবে সেটা হচ্ছে স্যালাড, টক দই, বিটরুট ইজ ভেরি গুড। যদি মনে করি আমি ভরা পেটে অবশ্যই লেবু, পাতিলেবু সে জলে মিশিয়েও খেতে পারি বা অন্যান্যভাবেও খেতে পারি। ড্রাই ফ্রুটস, বেরিজ, এই সমস্তগুলো যদি একটু 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 করে ডায়েটে রাখা যায় তাহলে সেটা আমাদের অনেক উপকার করে থাকে। একদম তাই, সঙ্গে এক্সারসাইজ করুন। দেখো মানে কি, তোমার সারা বডিতে ব্লাড সার্কুলেশন ভালোটা নিয়ে কথা। তোমার স্কিন টার্ন করবে আর যাই করবে, তার মানে তোমার ব্লাড সার্কুল কোনটা গিয়ে ইন্টারাপ্ট করছে না, মানে সার্কুলেশনটা ভালো আছে। তার জন্য কি করতে হবে? তোমাকে একটু এক্সারসাইজ করতে হবে রেগুলার, রাইট, তাই না? তো তোমার স্কিন তো এমনিই ভালো থাকবে যদি তুমি এক্সারসাইজ করো। অনেকে দুধ খেতে পারে না, বিশেষত গরম দুধ খেলে অনেকের সমস্যা হয়। হ্যাঁ, লিভারের প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ, লিভারের প্রবলেম যাদের আছে তাদেরকে ডাক্তার গরম দুধ, গরম জাতীয় জিনিস খেতে বারণ করে। হ্যাঁ হ্যাঁ, মানে তারা কি ঠান্ডার দুধ খেতে পারে? হ্যাঁ, ঠান্ডা দুধ খেতে পারে। যারা ধরো ল্যাকটোজ ইনটলারেন্স আছে, ল্যাকটোজের প্রবলেম আছে, তারা টক দই খাবেন। টক দই, হ্যাঁ, আলমন্ড মিল্ক খাবেন, আলমন্ড মিল্ক খাবেন, সোয়া মিল্ক খাবেন, ওট মিল্ক খাবেন, অনেক অপশনস আছে। আচ্ছা, মোরিঙ্গা পাউডার ভালো না খারাপ? মোরিঙ্গা পাউডারের দু রকমের এফেক্ট আছে, ভালো খারাপও। হ্যাঁ, কোনো কিছুই বেশি ভালো মানে বেশি খাওয়া ভালো না, সব কিছু লিমিটেশনের মধ্যেই ভালো। মোরিঙ্গা একটা উদ্ভিদ, একটা গাছ অ্যাকচুয়ালি, মানে অনেক বছর ধরে এটা একটা আয়ুর্বেদিক শাস্ত্রে মানে একটা ওষুধ তৈরি কাজে লাগে এটা। তো মোরিঙ্গাতে অনেক রকমের ভালো আছে, এটা ক্যাফেন থাকে মোরিঙ্গাতে, মানে মানসিক স্বাস্থ্যের জন্য ভালো এক নম্বর। যেমন কফি আমাদের উজ্জীবিত করে, দ্যাটস মোরিঙ্গাও তাই এক ধরনের। আর দেন তারপরে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট, সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট, আর্থারাইটিস পেশেন্টের জন্য খুব ভালো। ঠিক আছে। দেন সুগারকে কন্ট্রোল করার জন্য ভালো, সুগার নিয়ন্ত্রণ, শর্করা নিয়ন্ত্রণের জন্য খুব ভালো। দেন তোমার অ্যাকচুয়ালি মোরিঙ্গা সবচেয়ে আমার যেটা আমার মনে হয়েছে, আমি যেটা রিসার্চারকে দেখেছি, খুব মানে আমার ঘুমটা ভালো হয় মোরিঙ্গাতে। হ্যাঁ, তবে বেশি মোরিঙ্গা পাউডার খেলে কিন্তু যাদের মানে আছে, ক্যাফেন থাকে, তো বেশি মোরিঙ্গা মানে স্পেশালি যাদের ধরো কিডনি বা লিভারের কিন্তু এফেক্ট করে বেশি খেলে। হ্যাঁ, আর তারপরে বন্ধ্যাত্বও এনে দিতে পারে বেশি খেলে। হ্যাঁ হ্যাঁ, বেশি খেলে, বেশি খাওয়া যাবে না, লিমিটেশনে খাও। সেটা তোমার এক্সপার্ট তোমাকে বলে দেবে কতটুকু তোমার যদি খেতেই হয়, এক্সপার্ট তোমাকে বলে দেবে। বা অনেক সময় কন্টেন্টে লেখা থাকে যে এত পরিমাণে আপনি খাবেন। আচ্ছা, অ্যাপেল সিডার ভিনিগার কখন খাওয়া উচিত? আমি সাজেস্ট করব না। আচ্ছা, কেন? না, অ্যাকচুয়ালি আমি মনে করি অ্যাপেল সিডার ভিনিগার থেকে আমাদের ন্যাচারাল প্রোডাক্ট অনেক ভালো।
আমি সাজেস্ট করবো না অ্যাপেল সিডার ভিনিগার। আমি প্রথমত হচ্ছে আমি সবসময় বলি ন্যাচারাল ওয়েতে সব কিছু করুন। অ্যাপেল সিডার ভিনিগার অনেকে চিৎকার করে উঠবেন যে না এটা কোনো সাপ্লিমেন্ট না। আমার কাছে যখনই কোনো জিনিস কেনা হবে সেটাই আমি মনে করব বাইরের জিনিস। আমি ঘরের খাবার পছন্দ করি, কারণ এত সুন্দর ডিটক্স বেরিয়ে গেছে, এত সুন্দর ডায়েট বেরিয়ে গেছে, এত সুন্দর খাবার বেরিয়ে গেছে। ন্যাচারাল অ্যাপেল সিডার ভিনিগার খেয়ে কিছু লাভ হয় না, মাঝখান থেকে আপনার পয়সাটা নষ্ট হচ্ছে, আপনার আরও অ্যাসিডিক প্রবলেমগুলো বেড়ে যাবে। ওকে, দিনে কত কাপ চা কফি খাওয়া যায়? 3 বার। দেখো ওই যে একটা কথা হচ্ছে সব কিছুই আমি ক্যালোরির হিসাব করি। 1 কাপ ব্ল্যাক কফিতে উইদাউট সুগার, উইদাউট মিল্ক 3 ক্যালোরি। 3 ক্যালোরি। গ্রিন টিও তাই, আমি দুটোর কথাই বলছি। আচ্ছা, গ্রিন টি বা ব্ল্যাক টি যাই বলো। আচ্ছা, উইথ মিল্ক টি হচ্ছে 30 ক্যালোরি, উইথ মিল্ক উইথ সুগার 1 টিস্পুন সুগার 200 ক্যালোরি। এইবার তুমি বোঝো ক কাপ খাও, কে ক কাপ কি ভাবে খাচ্ছ, কেন ওয়েট বাড়ছে তুমি বুঝতে পারছো না? কিন্তু চিনি ছাড়া লাল চা তার মানে খাওয়াই যায়? 3 বার খাও। বেশি খেলে আবার ঘুমটা নষ্ট হবে। ও আচ্ছা, বেশি খেলে ঘুমটা নষ্ট হবে। আচ্ছা, বলছি যে একজন সুস্থ সবল মানুষের সারাদিনে কতটা জল খাওয়া উচিত? 3-3.5 লিটার। 3-3.5 লিটার খেলেই একদম। হ্যাঁ, তবে অনেকে আছে 4 লিটার খায়, ঠিক ওকে, কিন্তু বেশি জল খাওয়াও কিন্তু ভালো, আবার কিডনিতে প্রবলেম হয়। তারপরে কি জল কিছু সময় ম্যান টু ম্যান, ধরো কারো কিডনির প্রবলেম, তাকে জলটা ডাক্তার রেস্ট্রিকশন করে দেয়। হ্যাঁ, কিন্তু মোটামুটি 3-3.5 লিটার জল তুমি খেতে পারো অবশ্যই। ওকে, যদি কেউ ইউরিক অ্যাসিড কন্ট্রোল করতে চায় তাহলে তাকে কিভাবে তার ডায়েটটাকে সাজাতে হবে? ইউরিক অ্যাসিড অ্যাকচুয়ালি ইউরিক অ্যাসিডের অনেক খাবার রেস্ট্রিকশন থাকে, যেমন গ্লুটেন জাতীয় খাবারগুলো, প্রোটিনটা একটু কম থাকবে, এই ধরনের খাবার, কিছু সিডসের রেস্ট্রিকশন থাকে। তো ইউরিক অ্যাসিড, তবে এখন যা সুন্দর ওষুধ বেরিয়ে গেছে, আমি সেদিন দেখছিলাম, তো সিডস খাওয়া যায়। মানে আমি সিডস বারণ করি না, তবে কিছু জিনিস ইউরিক অ্যাসিডে বারণ করি, লাইক ছাতু, ছোলা, হ্যাঁ, স্পেশালি মাশরুম, যাদের ইউরিক অ্যাসিড আছে মাশরুম একদম খাবে না। হ্যাঁ, হাই প্রোটিন। মাখনাও খেতে পারবে না, মাখানা হাই প্রোটিন নেই, মানে ওটা ফাইবার জাতীয় খাবার, ওটা খাওয়া যায় মাখানা। ওটস খাওয়া যায়, ফাইবার আছে, কিন্তু তোমাকে প্রোটিনটাকে কন্ট্রোল করে দিতে হবে। প্রোটিনের মধ্যে সি ফুডটাকে কম করবে, সি ফুড, রেড মিট, ঠিক আছে। দেন প্রচুর তেলাক্তযুক্ত চর্বিযুক্ত মাছ, ঠিক আছে, অনেকে আছে তেলাক্তযুক্ত মাছ খেতে ভালোবাসে, ওটা একটু কমিয়ে দেবেন। আর স্পেশালি যেগুলো আমি গ্লুটেন জাতীয় একদম বারণ করে দিই, বেসন, আটা, ট্রান্সফ্যাট তো নয়, ময়দা তো নয়ই একদম, ছাতুও বারণ করে দিই, ছাতুও খাবেন না। গ্লুটেন জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করবেন, প্রোটিন কম খাবেন। আর এই তো এইটুকুই মানে রেস্ট্রিকশন। ইউরিক অ্যাসিড, কিছু ডাল যেমন, তারপরে কিছু সবজি, স্পিনাচ, টমেটো, এগুলোকে একটু কম করে মানে দেবেন, তাতেই আপনি ইউরিক অ্যাসিড ভালো। সঙ্গে ওষুধ খাবেন, কারণ এগুলো তো লাইফস্টাইল ডিজিজ। ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করবেন না। ওকে, ডায়েট করবেন, ওষুধ খাবেন, কন্ট্রোলে থাকবে। ভালো থাকার জন্য ওয়ার্কআউট করাটা কতটা জরুরি? ভীষণ জরুরি। বাঁচতে গেলে জিমে যেতে হবে, ওয়ার্কআউট করতে হবে, আর অ্যাটলিস্ট না পারলে হাঁটতে হবে প্রতিদিন। আচ্ছা, কতটা হাঁটতে হবে? অন্তত 10,000 পা হাঁটা উচিত। 10,000 স্টেপস? হ্যাঁ, 10,000 স্টেপ। আচ্ছা আচ্ছা। ওয়াকিং ইজ নট এক্সারসাইজ অ্যাকচুয়ালি, ওয়াকিং কিন্তু অ্যাক্টিভিটি। আপনি যেমন সারাদিনে যে অ্যাক্টিভিটি করছেন, ওটাও কিন্তু একটা অ্যাক্টিভিটি। আচ্ছা, আপনি জল খাচ্ছেন, খাবার খাচ্ছেন, টয়লেটে যাচ্ছেন, ওয়াক করছেন, ওটা একটা অ্যাক্টিভিটি, কিন্তু আপনার ব্লাড সার্কুলেশনটা ভালো হচ্ছে। আচ্ছা, পুষ্টি কাকে বলে বা নিউট্রিশন কাকে বলে? নিউট্রিশন মানে দেখুন, আমরা যে খাবারটা খাচ্ছি সে খাবারটার মধ্যে নিউট্রিশন মানে কি, আমি সব কিছু পাবো, একটা ব্যালেন্স পাবো। আমাদের 3টে ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ঠিক আছে, তো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট বিভিন্ন খনিজ, ভিটামিন, ঠিক আছে। তো এইগুলো যাতে সব কিছু থাকে, যাতে আমাদের লাইফস্টাইল ডিজিজ, কোমরবিডিটিগুলো আমাদের শরীরে না আসে, ঠিক আছে, তো সেটাই হচ্ছে পুষ্টি, নিউট্রিশন। আচ্ছা, ব্যালেন্স ডায়েটের মধ্যে কি কি থাকতে হবে? ওই 3টে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, লাইক ভাত থাকবে,
প্রোটিন থাকবে, আমরা প্রোটিন মানে সোর্স অফ প্রোটিন, ফার্স্ট ক্লাস প্রোটিন পাবো, সেকেন্ড ক্লাস প্রোটিন। হোয়াট ইজ ফার্স্ট ক্লাস প্রোটিন? ফার্স্ট ক্লাস প্রোটিন হচ্ছে অ্যানিমাল প্রোটিন, ইটস এ বেস্ট প্রোটিন, মাসেল বিল্ড আপ করতে আমাদের কাজে হয়। এই যে আমরা মাসেল গেন করি, তাহলে মাসেল গেনের উৎসটা কোথায়? প্রোটিন। আচ্ছা, হ্যাঁ, তো প্রোটিন খেতে হবে, মাছ মাংস ডিমের মধ্যে পাবো ফার্স্ট ক্লাস প্রোটিন। সেকেন্ড ক্লাস প্রোটিন, ধরুন কেউ ভেজ খাচ্ছে, তাহলে সে বলবে কি তাহলে কি আমরা ভালো প্রোটিন পাবো না? হ্যাঁ, পাবে না কেন? প্ল্যান্ট প্রোটিন সবচেয়ে, মানে আমি বলি গরিবের খাদ্য, সেটা হচ্ছে ডাল, মসুরির ডাল, মুগের ডাল, বিভিন্ন ডাল। তো ডাল হচ্ছে প্ল্যান্ট প্রোটিন, আরো প্ল্যান্ট প্রোটিন প্রচুর আছে। তো ডাল হচ্ছে সবচেয়ে গুড সোর্স অফ প্রোটিন। দেন আরও অনেক প্ল্যান্ট প্রোটিন আছে, লাইক সিডসগুলো। অনেকে একটা জিনিস আমি খুব ভ্রান্ত ধারণার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, সিডস খাবো না, কিন্তু কারণটা আমি বুঝতে পারি না। কারণ সিডস এমন একটা জিনিস, সিডসের মধ্যে আছে ভিটামিন, মানে চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, পাম্পকিন সিড, সানফ্লাওয়ার, ভিটামিন আছে, ওমেগা 3 আছে, লাইক চিয়া সিড, ফ্ল্যাক্স সিডের মধ্যে ওমেগা 3 আছে। এগুলো আমাদের শরীরে প্রচুর, যারা ভেজ খাচ্ছে তারা প্রচুরভাবে এটাকে মানে ভেজের যে ফার্স্ট ক্লাস প্রোটিনে রিকোয়ার করছে, সেইভাবে তাদের মাসেল বিল্ড আপ হচ্ছে, তাদের শরীর ভালো থাকছে। তো এই হচ্ছে সবকিছু। আচ্ছা, হোয়াট ইজ বিএমআই বা বডি মাস ইন্ডেক্স? দেখুন, বিএমআর আমাদের খুব বেসাল মেটাবলিক রেট আর হচ্ছে বডি মাস ইন্ডেক্স। হ্যাঁ, তো বিএমআই দিয়ে আমরা কি বুঝি? তো বিএমআই দিয়ে আমরা বুঝি হচ্ছে একটা বিএমআই যখন মানুষের করে, তার হাইট নেয়, ওয়েট নেয়, নেক মেজারমেন্ট, ওয়েস্ট মেজারমেন্ট নিয়ে, আমি স্পেশালি হাইট ওয়েট নিয়ে বিএমআইটা করি। বডি মাস ইন্ডেক্স, বডি মাস ইন্ডেক্সে কী হয়, আপনি ওভারওয়েট কিনা, আপনি নর্মাল কিনা, আপনি ওভারওয়েটের পরের স্টেজ কি, ওবিস কিনা। ওবিসের আবার দুটো স্টেজ, ওবিস ক্লাস 1, 3টে স্টেজ, ওবিস ক্লাস 1, ওবিস ক্লাস 2, ওবিস ক্লাস 3। তো আমি বিএমআই দিয়ে কী বুঝছি, আপনি কোন পজিশনে রয়েছে, তো সেইটা কে সাহায্য করবে? আপনার এই মুহূর্তে আপনার যা বডি ওয়েট, আপনার যা হাইট, আপনার এজ। আচ্ছা, তো কিভাবে এটা ফর্মুলা যদি বলি, তাহলে সেই ফর্মুলাটা কিরকম একটু বলা সম্ভব? দেখুন, ফর্মুলা বলতে বিএমআই হচ্ছে আমাদের সমস্ত নির্ভর করে আমাদের এই মুহূর্তে। ধরো আমাকে এক্সাম্পল ধরে যদি করি, আমার 5 ফুট 7 ইঞ্চি, 5 ফুট 7 ইঞ্চি হাইট, আপনার ওয়েট যা আমার 72 কিলো ওজন, আর এজ হচ্ছে আপনার 42। তো আপনার বিএমআই বেরোলো এই ধরুন 31 এরকম একটা বিএমআই বেরোলো। এবার আমি বিএমআইটাকে আপনাকে নর্মাল কখন বুঝবো? আপনার বিএমআই যদি দেখি যে 20 থেকে 25-এর মধ্যে, তাহলে হচ্ছে সেটা আপনার নর্মাল বিএমআই। ও বেশি হলে সেটা, হ্যাঁ, যেই 25-এর বাইরে, এটা ছেলেদের বিএমআই কত? 25 নর্মাল, 25, আর মেয়েদের ক্ষেত্রে 24। ঠিক আছে, তার মধ্যে আমার ভাগ আছে। ধরুন কারোর পিসিওডি আছে, তার বিএমআইকে 22-এর নিচে নামাতে হবে। তার মানে এই নয় কারোর পিসিওডি আছে, মানে মহিলাদের ক্ষেত্রে বলছি, বিএমআই 18, এমনও রেয়ার কেস আছে বিএমআই 18, তবু কিন্তু তার পিসিওডি আছে, সেগুলো রেয়ার কেস। ঠিক আছে, মানে সে কিন্তু রোগা, স্লিম, তবু তার পিসিওডি রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আপনার বিএমআইটাকে 25-এর মধ্যে আনতে হবে, আর মহিলাদের ক্ষেত্রে 24-এর মধ্যে বিএমআইটা আনতে হবে। বিএমআই যদি বেড়ে যায়, আপনার বিভিন্ন লাইফস্টাইল ডিজিজ, কোমরবিডিটি, এগুলো কিন্তু আসতে থাকবে আস্তে আস্তে। আচ্ছা, এই বেসিক মেটাবলিক রেটকে বাড়ানো কমানো যেগুলো বলছো, ধরো আমি এই মুহূর্তে আমি ওজন কমাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে মেটাবলিক রেট বাড়াতে হবে না কমাতে হবে? ওজন কমাতে হবে, যে বেসাল মেটাবলিক রেটটা আপনাকে 25-এর মধ্যে, 25-এর মধ্যে আনতে হবে। সেটা কিভাবে আনবো? সেটা লাইফস্টাইলটাকে মডিফিকেশন করে, আপনার নিউট্রিশনকে ঠিক করে, আপনার এক্সারসাইজকে ঠিক করে। আচ্ছা, সাধারণভাবে কি কি? এবার তোমার ধরো বিএমআই আছে 30, তাহলে তোমার তার মানে হচ্ছে তুমি ওই ওভারওয়েটের ওপরে, মানে ওবিস ক্লাসের দিকে পড়ছো, ওবিস ক্লাস 1-এ পড়ে যাচ্ছ 30, তাহলে তোমাকে আমি সঙ্গে সঙ্গে বলবো তাহলে কিন্তু তোমাকে নামাতে হবে। তুমি দেখছো হয়তো তুমি টেস্ট করছো, তোমার কোলেস্ট্রল বর্ডার লাইন, সুগার বর্ডার লাইন, প্রি ডায়াবেটিক, সুগার কোলেস্ট্রল বর্ডার লাইন, তোমার দেখতে হচ্ছে হালকা থাইরয়েড বর্ডার লাইন, ওষুধ দিয়ে দিল ডাক্তার, তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে বিএমআইকে নামিয়ে দিতে হবে, তোমার ওয়েটটাকে কমিয়ে দিতে হবে, ওই 25-এর 25-এর মধ্যে আনতে হবে, ওজন কমাতে হবে। বিএমআই ওজন কমানোর সঙ্গে সঙ্গে বিএমআইও নেমে আসবে, আর বিএমআই যেই নেমে আসবে, তুমি দেখবে পরের মাসে যখন তুমি টেস্ট করছো, তোমার সব এগুলো নর্মালের দিকে চলে এসেছে। আচ্ছা, বিএমআই নামাতে গেলে তুমি বলছো প্রথমত ওজন কমাতে হবে, এক্সারসাইজ করতে হবে, নিউট্রিশনকে ঠিক করতে হবে। নিউট্রিশনকে কি কি আমরা সাধারণত কোন কোন মানে নিউট্রিশনের ক্ষেত্রে কি কি গোলমাল পাকিয়ে বসে থাকি, সেটা জানা দরকার। নিউট্রিশনের ক্ষেত্রে আমরা তো সবসময় গোলমাল পাকাচ্ছি। আমরা
প্রথমত হচ্ছে আমাদের প্রচন্ড জানছি যে এই খাবারটা ভালো না, আমরা জাঙ্ক ফুডের দিকে অ্যাডিক্টেড হচ্ছি। জাঙ্ক ফুড বলতে বিভিন্ন বাইরের স্ট্রিট ফুড খাবার, পিৎজা, বার্গার, বিরিয়ানি, রেগুলারলি ওয়াইজে খাওয়া, মুখরোচক খাবার, যেটা আমার ভালো লাগছে জিভে। একটা কথা মাথায় রাখবে, যে খাবারটা আমার খুব মুখরোচক সে খাবারটা আমাদের হেলদি নয়, যে খাবারটা মানে মুখরোচক না সেটা আমাদের জন্য হেলদি। তো আমরা রেগুলার জাঙ্ক ফুড, প্রসেস ফুড, অ্যালকোহল, স্মোক, এগুলোর দিকে অ্যাডিকশন হচ্ছি। তো এখন মানে মহিলাদের প্রচুর অ্যালকোহল ইনটেক বেড়ে গেছে। আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে, ম্যাম আমাকে কিন্তু একদিন খেতে হবেই, মানে আমি বলে বোঝাতে পারি না, খেও না, হবেই, মানে আমাকে প্রথমেই কন্ডিশন দিয়ে দেয়, আপনি সেই বুঝেই ডায়েট দেবেন। তো ব্যাপারটা হচ্ছে এখন আমাদের মানে লাইফস্টাইলটাই হয়ে গেছে খুব মানে কি বলবো, জটিল, ক্রিটিক্যাল হয়ে গেছে। এটাকে ঠিক করতে হবে। যেমন আমি কদিন আগে একটা পেশেন্ট পেয়েছিলাম, আমি পেশেন্টের উদাহরণই দিই, যে অ্যাপেলোর পেশেন্ট, ডক্টর কি সুন্দর লিখে দিয়েছে, কারেক্ট ইউর লাইফস্টাইল। তুমি লাইফস্টাইলকে ঠিক করো, তোমার সব ঠিক হয়ে যাবে। তুমি লাইফস্টাইলকে যত খারাপ করবে তোমার কিছুই ঠিক হবে না। তো লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে। লাইফস্টাইল ঠিক করা বলতে এক্ষেত্রে তোমরা কি বোঝো? লাইফস্টাইল ঠিক করা বলতে আমি বুঝি সঠিক সময় ঘুম থেকে ওঠা। যেটা সঠিক সময় বলতে কোন সঠিক সময় আমি মনে করি, দেখো আমি যদি বলি আমি বলবো 4টের সময় ঘুম থেকে ওঠা। ভোর 4টে? ভোর 4টে সবচেয়ে বেস্ট ওই সময়টা। ওই সময় যদি কেউ এক্সারসাইজ করতে পারে, যোগা করতে পারে, আপনি সারা জীবন তুমি সুস্থ থাকবে। ভোর 4টে উঠে যোগা করলে? এবার আমি তবু সম্ভব না, একটা মোটামুটি আমি বলছি 7টায় ঘুম থেকে উঠুন। যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন আপনি আপনার কাজগুলো তত তাড়াতাড়ি করতে পারবেন। ঘুম থেকে উঠলেন, দেন আপনি সকালে একটু ওয়াকিং করে আসলেন। জিমে যেতে বলছি না, আমি কাউকেই বলছি না জিমে যেতে হবে, সুইমিং করতে হবে, কিচ্ছু না। আপনি একটু হাঁটলেন, একটু কিছু ড্রাই ফ্রুটস নিলেন, দেন আপনি হাঁটলেন, দেন তারপরে আপনি ব্রেকফাস্ট করে আপনি অফিসে যান বা আপনি কাজে বেরোন, যাই করলেন ব্রেকফাস্টটা করবেন। ব্রেকফাস্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ব্রেকফাস্ট করুন, দেন আপনি লাঞ্চটা ক্যারি করুন। বাড়ির খাবার খান। আপনি অফিস থেকে বেরোচ্ছেন, দেখছেন লাইন দিয়ে রাস্তার খাবার, আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাঞ্চ খাচ্ছেন। আমি তো দেখি, মানে আমি আর রাস্তার নামগুলো বললাম না, লাঞ্চ খাচ্ছেন, বাইরের খাবার, ওই যে তেল, ওই যে প্লাম তেলে রান্না, ওই যে ডালডায় রান্না, তার থেকে বাড়ির খাবার খাওয়াটা ভালো না? তো বাড়ির খাবার একটু ক্যারি করলেন। আপনি ড্রাই খাবার ক্যারি করুন, আপনার সুবিধা হোক। লিকুইড ক্যারি করুন, সুবিধা হোক, কিন্তু ক্যারি করুন, বাড়ির খাবার খান। দেন একটু স্ন্যাক্স খেলেন। স্ন্যাক্সের মধ্যে কি একটুখানি ছোলা ভাজা, একটু ছাতুর শরবত, একটু কি বলে মাখানা, চিড়ে ভাজা, এগুলো একটু বাড়িতে তৈরি খাবার খান। আর দেন ডিনারটা বাড়িতে ফিরে, এবার হ্যাঁ বলতে পারেন যে আমি তো ফিরি 10টার সময়, বা কেউ বলছে ফিরি 12টার সময়। হ্যাঁ সেটা তো ঠিকই, কিন্তু আমি বলছি মাঝখানে যে খাবার আছে ডায়েটিশিয়ানরা ঠিক সেইভাবে কাভার আপ করে দেয়, আপনাকে ক্যারি করা খাবার দেবে, সেই খাবারটা খান। এবার যদি বলে না ওই বাড়ির খাবার ভালো লাগছে না, ওই রাস্তার খাবারটাই খেতে হবে, তাহলে তো আমার কিছু করার নেই, বাড়ির খাবার খেতে হবে। আপনি যাই খান, বাড়িতে বিরিয়ানি খান, বাড়িতে মাটন খান, কিন্তু বাড়িতে খান, বাড়ির তৈরি খাবার খান, বাড়ির তৈরি খাবার খেতে হবে। না কিন্তু ধরো আমাদের যেরকম প্রফেশন, আমি মোটামুটি শুটিং শেষ করে এক্স্যাক্টলি যে কথাটা তুমি বললে, আমার বাড়ি ফিরতেই জাস্ট কাজ কমপ্লিট করে ফিরতে 11টা বেজে যায়। তো সেক্ষেত্রে কি আমি 11টায় ফিরে এসে আমার ডিনারটা করতে পারি? হ্যাঁ কেন নয়, অবশ্যই পারেন। খিদে পেলে, প্রথমত হচ্ছে আমরা খিদে না পেলেই খাই, খিদে পেলে খান, কিন্তু বাড়িতে এসে খান। হ্যাঁ চেষ্টা করবেন যত রাত হয়ে যাবে একটু সিম্পল কার্বোহাইড্রেটটাকে কমিয়ে দিতে। সিম্পল কার্বোহাইড্রেট বলতে লাইক ভাত, রুটি, যেটা তাড়াতাড়ি হজম হয়ে যায়। ভাত খেলে দেখবে তুমি অল্প ভাত খাও আর বেশি খাও, তোমার তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। এটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি। কি জিনিস বেশি? গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লাইসেমিক ইন্ডেক্সটা কি? জিআই। অ্যাকচুয়ালি গ্লাইসেমিক ইন্ডেক্স এটা শান্ত সুগার পেশেন্টের জন্য হয়। দেখবে আমার বইটাতে গ্লাইসেমিক ইন্ডেক্স একটা সুন্দর চার্ট আছে, কোন খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, কোন খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স কম, খুব সুন্দর। আমি দ্যাটস ওয়াই আমার স্পেশালি আমার ক্লায়েন্ট বলো, ফলোয়ার্স বলো, আমি সবাইকে বলি বইটা রাখো, এটা বেসিক। কারণ আমি এই বইটা খুব মানে আমি ফিল করেছিলাম, আমি যখন পড়াশোনা শুরু করেছিলাম, আমি বইমেলায় গিয়ে হেন স্টল নেই খুঁজিনি যে একটা কিছুর মধ্যে সব কিছু পাবো বাংলায়। যে প্রথমেই আমরা একটা ইংলিশে একটা মেডিকেল টার্মসের বই
পেতে অসুবিধা হয়, দ্যাটস ওয়াই আমি একটা বাংলা কিন্তু পাইনি। তখনই আমি ঠিক করেছিলাম যদি কোনোদিনও লিখতে পারি বাংলায় লিখবো, যাতে মানুষ সবাই বুঝতে পারে, একটা ঘরে তৈরি মহিলা মানে ঘরের মারাও বুঝতে পারে, সবাই বুঝতে পারে। গ্লাইসেমিক ইন্ডেক্স, এটা সুগার, অ্যাকচুয়ালি গ্লাইসেমিক ইন্ডেক্স 55 নিচে রাখা উচিত। 55-এর নিচে কোনো খাবারকে গ্লাইসেমিক ইন্ডেক্স কমযুক্ত খাবার, যে কোনো মানুষের আমি মনে করি গ্লাইসেমিক ইন্ডেক্স কমযুক্ত খাবার খাওয়া উচিত, যেখানে আমাদের ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স 65 টাইম। আচ্ছা, হ্যাঁ, তাহলে আর কিনোয়া নামটা শুনেছো? তো কিনোয়া গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে ভাতের থেকে কিন্তু কিনোয়াতে ক্যালোরি বেশি, ব্যাপারটা বোঝো। ভাত, আমরা বলছি ভাত খেলে মোটা হই, কিন্তু ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি। হ্যাঁ, সুগার বলে না, যে কোনো নর্মাল মানুষের গ্লাইসেমিক ইন্ডেক্স কমযুক্ত খাবার খাওয়া ভালো। তাতে তোমার কি বলে আপনি তুমি বলছি, ভুলভাল বলছি কিন্তু আপনি তুমি হয়ে যাচ্ছে, তো তোমার তাতে ওয়েট ম্যানেজমেন্ট হবে। ঠিক আছে, তো গ্লাইসেমিক ইন্ডেক্স কি হচ্ছে, তুমি যখনই কোনো খাবার খাবে গ্লাইসেমিক ইন্ডেক্স কমযুক্ত খাবার খাবে, সেটা তুমি চারটা আমি দিয়েছি, তোমার সুবিধা হবে করতে। 55 নিচে যেন থাকে, মানে 55-এর নিচে যেন গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে। এবার কিনোয়াতে ক্যালোরি বেশি ভাতের থেকে, কিন্তু কিনোয়ার গ্লাইসেমিক ইন্ডেক্স কম, দ্যাটস ওয়াই কিনোয়াতে ওয়েট লস ভালো হয়, স্পেশালি সুগার পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্টের জন্য খুব ভালো কিনোয়া। আর একটা মানে যেটা গ্লাইসেমিক বলে লোড 0 থেকে 100-এর মধ্যে রাখতে হবে। সুগার পেশেন্ট বলো, যে কোনো পেশেন্ট, আমি বলবো যে কোনো মানুষকে গ্লাইসেমিক লোড অ্যান্ড গ্লাইসেমিক ইন্ডেক্স দুটো আলাদা। এটা 0 থেকে 100-এর মধ্যে গ্লাইসেমিক লোডটা রাখতে হবে। ঠিক আছে, তো কি হবে গ্লাইসেমিক ইন্ডেক্স কাজ কি, এবার তুমি জিজ্ঞেস করতে পারো গ্লাইসেমিক ইন্ডেক্সের কাজ কি। এবার গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হয়ে গেলে, তোমার 100-এর বেশি হয়ে গেলে তোমার সুগারটা স্পাইক করে যাবে। আচ্ছা, হ্যাঁ, সেটা তোমার ক্ষেত্রেও হতে পারে, একজন সুগার পেশেন্টের জন্য হতেই পারে। তাই সবসময় ডায়াবেটিক যাদের পেশেন্ট তাদেরকে সবসময় সাজেস্ট করা উচিত। কেন আমরা ভাত, ডাক্তারের কাছে গেলে ডাক্তার ভাত বন্ধ করে দেয়, এটাও কোনো সায়েন্টিফিক রিজন না যে আপনি ভাত বন্ধ করে দেওয়া। সুগার পেশেন্টের ভাত খাবে, কিন্তু একজন ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদ তাকে ঠিক করে দেবে কত পরিমাণ ভাত খাবে। আমি সুগার পেশেন্টদেরকে সাজেস্ট করব কিনোয়া খাও। হ্যাঁ, ভাত খাবে না বলবো না, ভাত খাও, কিন্তু কি হয় ভাতের ব্যাপারটা কি, ধরো তোমার মাছটা ভালো লেগেছে, তুমি 2 হাতা ভাত নিয়ে নিলে, পরিমাণটা বুঝে খেতে হবে। যদি পরিমাণটা তুমি বুঝে খাও, তুমি সুগার পেশেন্টের সাদা ভাত খেতেই পারো, সাদা ভাত বেস্ট, হজম করার সুবিধা। সাদা ভাত কতটুকু খাবে আর কি, দেখো একটা মানুষের এটাও সম্পূর্ণ, মানে তুমি ব্যাপারটা বোঝো, ডায়েট কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানে এই যে নিউট্রিশন, এই খাবারটা পুরোটাই নির্ভর করছে কত পরিমাণ খাবে, তোমার সবটাই বিএমআই, ওই গোড়ায়ের কথা, বিএমআর এর উপরে, বুঝতে পেরেছো, তুমি কতটুকু ক্যালোরি ইনটেক করবে। ধরো একটা ছোট্ট বলছি, একটা থালা সুন্দর, তুমি থালাটাকে 4টে ভাগ করো, তুমি 1 হাতা করে প্রত্যেকটা খাবার নাও, 1 হাতা ভাত, 1 হাতা ডাল, 1 হাতা তরকারি, 1 হাতা স্যালাড দিয়ে স্টার্ট করো। কারণ ফাইবার দিয়ে তুমি স্টার্ট করো, পেটটা ভরে যাচ্ছে স্যালাডে, দেন তারপরে করো, তাহলে তোমার পেটটা ভরে যাচ্ছে। দেন টক দই, স্যালাড, তারপরে তুমি একটু স্যালাড খেয়ে নাও, দেন তুমি ডাল ভাতের সঙ্গে মেখে ডাল খাও, তরকারি খাও, এন্ড লাস্ট মাছ মাংস খাও, তরকারি খাও। তুমি এক হাতাই নাও, 1 পিসই মাছ নাও, 2 পিস নয়, 1 হাতাই ডাল নাও, 1 হাতা তরকারি নাও, 1 হাতা ভাত নাও। মানে ভাত ভালো হয়েছে বলে আমি খাবারটা ভালো হয়েছে বলে 2 হাতা ভাত নিয়ে নিলাম না, তুমি যদি 1 হাতাও নাও তাও তুমি কিছুটা ব্যালেন্স করতে পারবে তোমার খাবারকে। কিন্তু তাহলে তার মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আবার খিদে পেয়ে যাবে। না, খিদে পাবে কেন, তোমাকে তো একটা ডায়েটিশিয়ান তোমার পুরোটাই চার্ট তৈরি করে দিচ্ছে। ডায়েট মানে তো সময় মতো খাওয়ার, ডায়েট মানে পোর্শন কন্ট্রোল। আমি এটাই মানুষকে বারবার বলি, হোয়াট ইজ ডায়েট? ডায়েট মানে পোর্শন কন্ট্রোল, কত গ্রাম খাচ্ছ। আমি তোমাকে বললাম 1 বাটি ভাত খাবে সৌরভ, তুমি সবচেয়ে রান্নাঘর থেকে বড় বাটিটা নিয়ে আসবে, তো ম্যাডাম বলেছে 1 বাটি ভাত, মানে আমি সবচেয়ে বড় বাটি, কত গ্রাম ভাত আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, কত সেটাও মানে হ্যাঁ, পোর্শন ইম্পর্টেন্ট, মানে কত গ্রাম ডাল খাচ্ছ, মানে খুব মাথা ঘুরছে, কত গ্রাম ভাত খাচ্ছ, কত গ্রাম মাছ খাচ্ছ, কত গ্রাম ডাল খাচ্ছ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ধরো নিজের ফেভারিট খাবারগুলো আগে থেকে জেনে নেয়, ভালো। রেড মিট মানে পাঁঠার মাংস ইজ অ্যালাউড ইন ইওর ডায়েট? তাদের কোলেস্টেরল আছে, হাই প্রেশার আছে, অবশ্যই নয়,
হ্যাঁ, কোলেস্ট্রল স্পেশালি। তবে আরেকটাও বলি, পাঁঠার মাংস কিন্তু খুব ভালো সোর্স অফ ভিটামিন ডি। এটা আমি এই জন্যই আমি এত ভালোবাসি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। তুমি বেশি করে মাশরুম খাও। মাশরুম ভালো লাগে না? কিন্তু মাশরুমে অসম্ভব ভালো ভিটামিন ডি আছে। আর সবচেয়ে ভালো 1 ঘন্টা করে রোদ পোয়াও। 1 ঘন্টা করে রোদ পোয়াও, তার যে 4 পিস পাঁঠার মাংস খেয়ে নেবো। একই যদি কাজ হয় কোনটা বেটার? বেশি পাঁঠার মাংস খেলে আবার কোলেস্ট্রলটা বেড়ে যেতে পারে। হ্যাঁ, সেই কোলেস্টেরল বেড়ে যেতে পারে সেটা। কিন্তু এমনি মানে সপ্তাহে একদিন ধরো খাওয়া যায় না, নিশ্চয়। যাদের কোনো সমস্যা নেই সপ্তাহে একদিন বা মাসে 2 বার খাওয়া যেতে পারে। আমি বললাম তো, পাঁঠার মাংস যদি খুব চর্বিযুক্ত না হয়, সেটা রেড মিট মাংস, কিন্তু সোর্স অফ ভালো মানে ভিটামিন ডি। তুমি দেখবে যে কোভিডের সময় ডাক্তাররা বলেছিলে মাটন খেতে, আর এমন মানুষ মাটন খাওয়া শুরু করেছে, সে তো মানে আমার কোভিডের পর থেকে দরজা দিয়ে বেরোনো মুশকিল হয়ে গেছে। না, এবার এর সঙ্গে বলো, যেমন রেড মিটের কথা বললাম, তেমনই এর সঙ্গে সঙ্গে বাঙালির আরেকটা ডেলিকেসি আসে, সেটা হচ্ছে মিষ্টি, নরম পাকের সন্দেশ, একটু রসগোল্লা, এগুলো কি খাওয়া যাবে না? ওই যে সুগার, গ্লাইসেমিক মানে সুগার লোডটা মানে ভীষণভাবে এইটাতে। দেখো, প্রথমত হচ্ছে আজ মানে এটা রিসার্চ ওয়ার্কে অনেক বছর আগে, এটা কদিন না, ঘরে ঘরে না আর কিছুদিন বাদে ক্যান্সার পেশেন্ট তুমি পাবে। ক্যান্সারের সবচেয়ে বড় শত্রু কিন্তু চিনি, সুগার। হ্যাঁ, অফকোর্স। চিনি, তুমি ধরো তোমার স্কিনটা খুব খারাপ হয়ে গেছে, তুমি দেখছো স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, তুমি গিয়ে দেখো, তোমার একটা অভ্যাস আছে মিষ্টি খাওয়ার, সন্দেশ খাওয়ার। চিনি, সুগার ভীষণভাবে স্কিন, হেয়ার, ওবেসিটি তো বাড়িয়েই দেয়। চিনিটাকে জীবন থেকে বন্ধ করুন। চিনি আর গ্লাইসেমিক ইন্ডেক্স 65-এর উপরে। তারপর তুমি বলবে তাহলে কি গুড় ভালো? গুড়ও 50, মানে যদি অর্গানিক গুড় হয় 50 মধ্যে হয়, কিন্তু তুমি যেটা অর্গানিক তুমি দেখতে গেছো। তো আমি সবসময় বলবো সুগার, গুড় এগুলোকে বন্ধ করে স্টিভিয়া খান। স্টিভিয়া, স্টিভিয়া ন্যাচারাল সুগার, ন্যাচারাল পাতা দিয়ে তৈরি। দাম হলো, আমার মনে হয় হেলথ হচ্ছে ইনভেস্টমেন্ট। তুমি যত ইচ্ছা টাকা জমাও, ডাক্তারের পিছনে যদি তোমার খরচা করতে হয়, তাহলে সেটা ইনভেস্টমেন্ট নয়। আমি সবসময় বলবো ভাতের পরিবর্তে মানে ভাতের থালাতে ভাতই খাও, ওষুধ নয়। হ্যাঁ, না সে তো ডেফিনেটলি। আচ্ছা, এবার আমাকে বলো যে যদি কোনো মানুষের জেনেটিক হিস্ট্রি থাকে ডায়াবেটিসের, তাহলে কি সেই মানুষটা ডায়াবেটিস হওয়ার থেকে বাঁচার জন্য কোনো ডায়েটারি প্রিকশন নিতে পারে? সে কি প্রিকশন নিতে পারে যদি একটু বলো? প্রথমত হচ্ছে তাদের তো আরো বেশি সাবধান থাকা উচিত। যাদের জেনেটিক্যালি সুগার আছে, তাদের ধরো আমার যদি মায়ের থাকে, আমার হওয়ার প্রবণতা থাকবেই। তো সেই জন্য আগে থেকে আমার সাবধান থাকতে হবে। আমাকে আগে থেকে সুগার জাতীয় খাবার, চিনি যে খাবারে আছে সেই খাবারগুলোকে কম খেতে হবে। আমি বলছি না চিনি একদম বন্ধ করে দিতে, আমি তাও বলছি না। সুগার ফল হওয়া কিন্তু আরো বেশি খারাপ। তো সুগার যাদের বেশি একদম ফল হয়ে যায়, সেই জন্য ঘরে মানে আমি সেই জন্য কি হয়, আমি যখন সুগার পেশেন্টের ডায়েট চার্ট দিই, অবশ্যই খেজুর রাখি। খেজুর খুব ডেটস খাওয়া খুব ভালো, মানে দিনে 2টো করে সুগার পেশেন্টের ডেটস খাওয়া কিন্তু খুব দরকার। অনেকে বলে ডেটস খাওয়া যায় না, আমার অনেক পেশেন্ট আসে, মানে এমনও পেশেন্ট এসেছে আমার সঙ্গে তর্ক করেছে রীতিমতো, যে আপনি সুগার পেশেন্টকে ডেটস দিচ্ছেন, তুমি দেখো তো গ্লাইসেমিক ইন্ডেক্স ডেটসের কত। মানে এই যে ধারণাগুলো, এখন সায়েন্স অনেক বেশি মানে উন্নত হয়ে গেছে। আগে কি বলতো, কোলেস্ট্রল হলে ডিমের কুসুম খাবে না, এখন হাই কোলেস্ট্রল আমি ডিমের কুসুম দিই না, তাও 1 মাসের জন্য, পরের মাসে আমি ফুল ডিম দিই। এখন ফুল ডিম কি খাও? এইটা জেনে নি, কারণ আমার ধরো সেই অর্থে এখনো অবধি টাচুট কিছু নেই আর কি, কিন্তু মানে ডিম কি পুরোটা খেতে পারি আর কি? একদম। তুমি ডিম নয় কেন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বললে না, তাহলে কুসুম ফেলো কেন? ও না, কারণ হয়তো ইয়ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। 2টো ডিম খেলাম, বা 2টো কেন, তুমি 3টে খাও হলে। আমি বলি একটা ডিমে কত গ্রাম প্রোটিন থাকে? 7 গ্রাম মাত্র। 7 + 7 × 7 × 7 কত হচ্ছে? 3 × 7 21 গ্রাম। হ্যাঁ, 21 গ্রাম প্রোটিন। তোমার সারাদিনে কত প্রোটিন লাগছে? তোমার হাইট কত? 5'7" হাইট, তাহলে তোমার যা প্রোটিনে তোমার 5'7" দ্বিগুণ প্রোটিন লাগবে। তাহলে মাত্র 21 গ্রাম প্রোটিন তুমি নষ্ট করছো কেন?
আচ্ছা, একান্ত যদি হাই কোলেস্ট্রল থাকে তখন কুসুমটা তুমি ফেলে খাও, তাও এখন আমি একটা ডিম সিদ্ধ দিই যাতে হাই কোলেস্ট্রল, কিন্তু যাতে লো কোলেস্ট্রল বর্ডার লাইনে কেন কুসুম ফেলবে? কুসুমের মধ্যে ওইটুকু ডিমের মধ্যে মাত্র 7 গ্রাম প্রোটিন থাকে। আচ্ছা, কুসুমটা ফেলে দিয়েই মানুষ খায়, মানুষ ভাবে বোধহয় প্রচুর ফ্যাট চলে যাচ্ছে আমার শরীরে। কারণ আগে তো বলা হতো যে এগ হোয়াইট খাও, এগ ইয়ক খাও, খেও না। না, এটা একদম ভুল ধারণা। মানুষের মানে এগুলো যাদের হাই কোলেস্ট্রল তখন কুসুমটা ফেলতে হয়। নরমালি যারা ওয়ার্কআউটও করে, মাসল গেইন করতে, আমি দিনে 4টে ডিম খাই, 4টে কি আমি চাইলে আমি 5টা খাই, 4টেও না 5টা খাই আমি ফুল হেগ 5টা খাই, আমি 5টা খাই, 4টে 5টা একদম। কারণ আমার তো প্রোটিন দরকার। একটা মানুষ, আমি জিম ট্রেনার একজন, আমি মানে গত 5 বছরের জিম এক্সপিরিয়েন্স আমার। আমি প্রচন্ড হাই ইন্টেন্স এক্সারসাইজ করি, নট ইন্টেন্স, হাই ইন্টেন্স এক্সারসাইজ করি, প্রচুর ওয়েট ট্রেনিং করি। তাহলে আমার প্রোটিন ইনটেক আমার এক্সারসাইজ অনুযায়ী আমাকে বাড়াতে হবে। তাহলে আমার যা প্রোটিন ইনটেক, প্রচুর প্রোটিন ইনটেক করতে হবে। তাহলে আমাকে তো এই জিনিসগুলোকে আমি ফেললে চলবে কি করে? আমার খাবারে প্রচুর প্রোটিন রাখতে হবে, মাছ রাখতে হবে, মাংস রাখতে হবে, ডিম রাখতে হবে, পনির রাখতে হবে। তাহলে হোল ডিম খাওয়া যায় মানে এখন? আচ্ছা, ওমলেট খাওয়া ভালো না পোচ খাওয়া ভালো? দুটো কোনটাই খাওয়া ভালো না, সিদ্ধ খাওয়া ভালো, প্রোটিনটা আস্ত থাকে। অমলেট আর পোচ দুটোতেই তুমি ভাজছো তেল দিয়ে, তাও তুলনামূলক পোচ খাওয়া যেতে পারে। অমলেটে মানে 7 গ্রাম প্রোটিনের বাদ দাও 5 গ্রামও থাকে না, 3 গ্রাম প্রোটিন পাচ্ছ তুমি। বাকিটা নষ্ট হয়ে যায়, তেল পড়ছে না, ভাজছো জিনিসটা, কি ঝামেলা বাবা রে বাবা। আচ্ছা বলছি, তুমি আমাকে বলো, এখন লোকজনের মধ্যে প্রচন্ড ট্রেন্ড হচ্ছে অ্যালকালাইন ওয়াটার। হোয়াট ইজ অ্যালকালাইন ওয়াটার? অ্যাকচুয়ালি দেখো, আমাদের যে পিএইচ লেভেলটা থাকে না, পিএইচ লেভেলটা 3টে ভাগ থাকে। একটা হচ্ছে অ্যাসিডিক, একটা নর্মাল, আর একটা হচ্ছে ক্ষারীয় বা অ্যালকালাইন, ঠিক আছে? এবার ব্যাপারটা কি, এই যে 3টে ভাগের, এটা 0 থেকে 7 এর মধ্যে থাকছে হচ্ছে মানে 6.9 এর মধ্যে থাকছে কি এটা অ্যাসিডিক। 0 থেকে 6 মানে এটা রেঞ্জ থাকে, তো 0 থেকে 6.9 এর মধ্যে থাকছে অ্যাসিডিক, 7 থাকছে নর্মাল, ঠিক আছে? 7 ইজ নর্মাল, 7 ইজ নর্মাল, অ্যান্ড 7 এর পরেরটা থাকছে অ্যালকালাইন, ঠিক আছে? তো এই মানে অ্যালকালাইন ওয়াটারটা অ্যাকচুয়ালি এক ধরনের ক্ষারীয় ওয়াটার। আমি তার আগে জেনে নিই যে আমার পিএইচ লেভেলটা এটা জানছি কি করে? দেখো, পিএইচ লেভেল তো তোমাকে জানতে হবে, তোমাকে একজন ডায়েটিশিয়ান কাছে যেতে হবে। সেটা কি ব্লাড টেস্টের প্রয়োজন হয়? না, সেটা মানে এটা অ্যাকচুয়ালি যখন তুমি জলটা কিনছো সেই জলের কন্টেন্টটা তোমাকে পড়ে নিতে হবে, বুঝতে পেরেছো? তোমাকে অ্যালকালাইন ওয়াটার মধ্যে পিএইচ লেভেলটা তোমাকে দেওয়াই থাকবে ওখানে। না, আমার শরীরের কোনটা প্রয়োজন সেটা আমি বুঝছি কি করে? সেটা কি আমার জন্য ব্লাড টেস্ট করে আমি বুঝছি? না না না, তোমার এই যে আমি বলে দিলাম তো, তোমার লেভেলটা তোমার কন্টেন্টের মধ্যেই থাকবে, ঠিক আছে? তো এই যে ক্ষারীয় জলটা রয়েছে, তার ক্ষারীয় জলটার পিএইচ লেভেলটা থাকবে 7 এর বেশি, ঠিক আছে? 7, 8 এরকম একটা লেভেল থাকবে এই ক্ষারীয় জলটার। আর এই ক্ষারীয় জলটা অ্যাকচুয়ালি এক ধরনের স্পোর্টস থিং। এটা কিন্তু স্কিনের জন্য ভালো, ইটস এ মানে গুড সোর্স অফ মানে অ্যান্টিঅক্সিডেন্ট জন্য, তারপরে কি বলে হজমের জন্য ভালো। এটা খুব ভালো মেটাবলিক সিস্টেমকে রাখে অ্যাকচুয়ালি। মানে এই অ্যালকালাইন ওয়াটারটা তৈরি করে কীরকম, 8 আউন্স ধরো জল আর 1/8 টিস্পুনস মতো হচ্ছে বেকিং সোডা দিয়ে এই জলটা তৈরি হয়। 8 আউন্স জল আর 1/8 টিস্পুনস মতো বেকিং সোডা। 1/8 টিস্পুন মানে 1 টিস্পুনের 8 ভাগের 1 ভাগ। হ্যাঁ, হ্যাঁ, বেকিং সোডা দিয়ে এটা অ্যালকালাইন তৈরি হয়। আর তোমরা যেটা মানে আমরা যেটা অ্যালকালাইন বলি ডিটক্স, ওটা আলাদা, ওটা ডিটক্স ওয়াটার, যে রাত্রে ভিজিয়ে রাখে। সেটা যাবো, আমি আগে এই যে অ্যালকালাইন ওয়াটারটা এটা যে তৈরি করলাম 8 আউন্স জল এবং 1/8 টিস্পুন অফ বেকিং পাউডার, এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এই যে জলটা তৈরি হলো সেটা কি আমি একবারে ঢকঢক করে খেয়ে নিচ্ছি না সিপ করে করে সিপ করে করে সারাদিন? সিপ করেও খেতে পারো, অসুবিধা নেই, সিপ করেও খেতে পারো। এই অ্যালকালাইন ওয়াটারগুলো মার্কেটে প্রচুর বিক্রি হয়, তো সিপ করেও খেতে পারো, বা একবারে যদি তুমি না খাও সিপ করে করে খাও, ঠিক আছে? এটা এক ধরনের স্পোর্টস ড্রিঙ্ক হিসাবেও কাজ হয়, এনার্জি বুস্ট করে অ্যাকচুয়ালি। আর আবার মানে এটা যেন আমার বেশি লেভেলটা বেশিও না হয়ে যায়, মানে 7 এর বেশি হয়ে গেলেও আবার সমস্যা। আচ্ছা, বুঝতে মানে 7 এর বেশি বলছি, মানে 7-8 একটা রেঞ্জ থাকে, তার বেশি হয়ে গেলেও আবার কিন্তু জিনিসটা খারাপ। তো একটা রেঞ্জের মধ্যে পিএইচ লেভেলটাকে রাখতে হবে আমাদের। আচ্ছা, আর হোয়াট ইজ ডিটক্স ওয়াটার? ডিটক্স ওয়াটার সম্পূর্ণ আলাদা, মানে লাইক অনেকে বলে ডিটক্স, ওটাকেই অ্যালকালাইন বলে অনেক সময়। ওই যে রাত্রে ভিজিয়ে রাখে, ধরো একটু
একটু লেবু স্লাইস, পুদিনা পাতা, তারপর একটু শসা, বিট, স্পেশালি আমি বিট দিতে বলবো সবাইকে, কাঁচা বিট ভীষণ ভালো কাজ হয়। বিট মানে আমাদের মানে কি বলবো, বিট আমাদের স্কিনকে এত ভালো রাখে, বিটের রস বা বিট স্পেশালি বিট একটু দিতে বলবো, পুদিনা পাতা, আদা থেতো, জিঞ্জার থেতো করে একটু সারা রাত ভিজিয়ে রাখবে, ভিজিয়ে রেখে সেই জলটা পরের দিন সারাদিন ধরে খাবে, সিপ সিপ করে সারাদিন। আবার ধরো শেষ হয়ে গেল, ওর মধ্যেই জল পড়লো, এবার যখন তুমি জিনিসটা ভিজিয়েছিলে তখন আবার জিনিসগুলো পেলে আবার ভিজিয়ে রাখো। আচ্ছা আচ্ছা, এটা রাত্রে ভিজিয়ে রাখলে অ্যাকচুয়ালি গুড ব্যাকটেরিয়াটা জলের মধ্যে মিশছে, যখন তুমি জলটা খাচ্ছ গুলিয়ে নিয়ে খাচ্ছ। আচ্ছা, আমি এটা কতক্ষণ রাখবো বেসিক্যালি, মানে রাত্রিরে বলতে কি আমি অনেকে 4 ঘন্টা 5 ঘন্টা আগে ভেজায়, অনেকে, আমি যেমন রাত্রে ভিজিয়ে রাখি। আচ্ছা, তার মানে 7 ঘন্টা 8 ঘন্টা। হ্যাঁ, তার চেয়ে বেশি সময় যদি ভিজে থাকে তাহলে কি কোনো অসুবিধা আছে? অত বেশি আবার জিনিসটা নষ্ট হয়ে যায়, এটা তো ন্যাচারাল জিনিস, বেশি ন্যাচারাল, তুমি ন্যাচারাল জিনিস দেখবে জিনিসটা আগে খারাপ হয়, তুমি সিনথেটিক জিনিস খারাপ হয় না। মানে মোটামুটি ওই 4 থেকে 6-7 ঘন্টার পর্যন্ত ভিজিয়ে রাখতে পারি আমরা। এর মধ্যে পুদিনা পাতা মানে মিন্ট লিভস দিতে পারি, শসা দিতে পারি, স্লাইস অফ কিউকাম্বার দিতে পারি। এই প্রত্যেকটাই কতটুকু করে দেবো? 1 লিটার জলের যদি মাপ হয়, 1 লিটার জলে ধরো হাফ কিউকাম্বার, আচ্ছা, অল্প পুদিনা পাতা, আদা থেতো, হাফ বিট, এরকম ভাবে হাফ হাফ করে দিয়ে ভিজিয়ে রাখুন। আচ্ছা, দিয়ে জলটা যখন খাবেন গুলিয়ে নেবেন। এইটা কি উপকার করে আমাদের? স্কিন ভালো রাখে, সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট, তারপরে তোমার মেটাবলিক সিস্টেমকে খুব স্ট্রং করে, খিদে কম পায় স্পেশালি। হ্যাঁ, ওর মধ্যে একটু চিয়া সিডও ভিজিয়ে রাখতে পারো। চিয়া সিডের কাজ কি? চিয়া সিড চিয়া সিডের তো সোর্স অফ ওমেগা 3 আছেই, কিন্তু চিয়া সিডের কাজ হচ্ছে খিদে মানে কমিয়ে দেয়। চিয়া সিডটা পেটের মধ্যে গিয়ে ফুলছে, জিনিসটা জলে ভিজিয়ে রাখে ফুলে যায়, তো কি হয়, তুমি যখন জিনিসটা খাচ্ছ ওটা ফুলে থাকছে, খিদে কম পাচ্ছে, যার জন্য চিয়া সিড ওয়েট লস করতে সাহায্য করে। বলে না চিয়া সিড খেলে ওয়েট লস, এটাই রিজন। ওকে ওকে। এবার জলটা তুমি সারাদিন খাচ্ছ, খুব খিদে পাচ্ছে, জলটা খেয়ে নিচ্ছ, তোমার খিদেটা কমে যাচ্ছে। এবার তুমি জিজ্ঞেস করতে পারো যে কি করে বুঝবো আমার খিদে পেয়েছে, সেটা একটা প্রশ্ন। তো ব্যাপারটা হচ্ছে তুমি যখন খুব খিদে পাবে তুমি 1 গ্লাস জল খেয়ে নেবে, তারপরে যদি খিদে পায় তুমি অরিজিনাল খিদে পেয়েছে। আর জলটা খাওয়ার পর যদি তোমার খিদেটা কমে যায় তাহলে বুঝো তোমার অরিজিনাল খিদে পায়নি। ও ওয়াও। মানে মনের খিদে, অ্যাকচুয়ালি মানুষের তো অনেক রকমের খিদে থাকে, যেটা দৃষ্টি খিদেও বলা হয়। আচ্ছা, ও 1 গ্লাস জল খেয়ে নেব। আচ্ছা, এই জন্য ডিটক্স ওয়াটারগুলো সঙ্গে থাকবে। তোমার খিদেটা যখনই তোমার মনে হচ্ছে একটুখানি ক্রেভিং হচ্ছে, তুমি জলটা খেয়ে নেবে। যেমন আমার সঙ্গে সবসময় একটা বোতল থাকে, একটা বিশাল এত বড় একটা বোতল থাকে, যখনই খাচ্ছি ওই জলটাই খাচ্ছি। আর পাইপ থাকে, পাইপ দিয়ে খেতেও ভালো লাগছে, খাচ্ছি। ও সেটা দিয়ে কন্ট্রোলড হয়ে যাচ্ছে। ভেরি গুড, ভেরি ইন্টারেস্টিং। এবার যেটা তোমার থেকে জানার, যেটা তোমার মূল কাজ বেসিক্যালি, ডায়েট। নানান ধরনের আমরা ডায়েটের কথা শুনতে পাই। ধরো সেই ডায়েটগুলো সম্পর্কে অল্প অল্প করে জেনে নিই। তবে তার আগে আমাদের শরীরে এই যে তুমি অ্যালকালাইন ওয়াটার বললে, অ্যালকালাইন ওয়াটারে মূলত কি কি মিনারেলস আমরা পেয়ে গেলাম? সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম বোধহয় অ্যালকালাইন ওয়াটার। না, প্রথমত হচ্ছে অ্যালকালাইন ওয়াটারে, হ্যাঁ, একটা অ্যালকালাইন ওয়াটারের মধ্যে তোমার কি কি থাকবে? একটা হচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, অ্যান্ড সোডিয়াম। এই 3টের ব্যালেন্স থাকবে। এবার তার মানে কি 4টের ব্যালেন্স থাকবে। এবার 4টেই থাকতে হবে, তার কোনো কারণ নেই। ক্যালসিয়াম সোডিয়াম থাকলেও হবে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকলেও হবে। 4টের থাকা মানে হচ্ছে একটা সম্পূর্ণ, মানে একটা অ্যালকালাইন ওয়াটারে ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এই 4টের ব্যালেন্স যেন থাকে। আচ্ছা, আর আমরা তাহলে আয়রন কিভাবে, আয়রনের দেখো আয়রন ব্যাপারটা হচ্ছে, আয়রন তো অনেক কাজে লাগে। আয়রন কি কি কাজে লাগে? আয়রন হচ্ছে, যদি তুমি বলো আয়রনের কাজটা কি, যদি ধরো তোমার চুলটা পাতলা হয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না হোয়াট ইজ দ্য রিজন তুমি চুলটা পড়ে যাচ্ছে, কারণ অকারণ চুল পড়ছে। অনেকের আছে না অকারণ চুল পড়ছে, দেখবে যখন কারোর কাছে তুমি ডক্টরের কাছে যাবে যে আমার চুল পড়ছে কেন, বা বুঝতে পারছি না, আমি তো কোনো খাবার টাবার কম খাচ্ছি না তবু চুল হালকা হয়ে যাচ্ছে, ডাক্তার কয়েকটা টেস্ট করতে দেয়, দেখবে আয়রন টেস্ট করতে দেয়, হিমোগ্লোবিন, থাইরয়েড, এই কটা টেস্ট করতে দেয় ডক্টর। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আয়রনের ডেফিসিয়েন্সির জন্য কিন্তু চুল পড়ে, ভীষণভাবে চুল পড়ে। আয়রনকে কন্ট্রোল কিন্তু ডায়েটের মাধ্যমে করা যায়। তারপরে তো ডক্টর ওষুধ দেয়, তবু কি ডায়েটিশিয়ানদের কাজ খাবারের মাধ্যমে। আমি তো আর পারমিশন পাবো না ওষুধ দেওয়ার, তাহলে আমাকে কি করতে হবে? খাবারের মাধ্যমে তোমাকে আয়রনটাকে ঠিক করতে হবে শরীরে। তা তুমি কি খেয়ে ভালো আয়রন পাবে? ফিগ, ডুমুর, হ্যাঁ, কাঁচা কলা,
কাঁচা কলা, হ্যাঁ অনেক খাবার আছে। তারপরে মাশরুম, যেটা তুমি পছন্দ করো না, মাশরুম। তো এগুলো আয়রন যুক্ত খাবার খান। দেন হিমোগ্লোবিনটাকে ডায়েটের মাধ্যমে ইনক্রিজ করা যায়। কিরকম ভাবে? হিমোগ্লোবিন, লাল জাতীয় খাবার খাও বেশি করে, বিট, আচ্ছা, ব্ল্যাক রেজিন, রেজিন ভীষণ ভালো। কিন্তু আমি মানে আমার যে কটা পেশেন্টকে আমি হিমোগ্লোবিন, যাদের আমি হিমোগ্লোবিন কম বলতে কি যে 8-এর নিচে, হ্যাঁ হ্যাঁ, তো 12-13 থাকে ঠিক আছে, কিন্তু 8-এর নিচে যদি হয়ে যায় তাদেরকে দিয়ে আমি দেখেছি খুব সুন্দর, মানে ব্ল্যাক রেজিনে কিন্তু খুব হিমোগ্লোবিনটা বাড়িয়ে দেয়, খুব সুন্দরভাবে ইনক্রিজ করে দেয়। রেড কালারের সবজি খাও, কাঁচা বিট খাও, পমিগ্রেনেট খাও, স্পেশালি পমিগ্রেনেট ভীষণ ভালো। পমিগ্রেনেট মানে হচ্ছে বেদানা, বেদানা, পমিগ্রেনেট খাও। দেন তুমি আয়রনটাকেও বাড়াতে গেলে পমিগ্রেনেট খাও। আচ্ছা, তারপরে থাইরয়েডকেও নর্মাল করা যায়। থাইরয়েডেরও অনেক খাবার রেস্ট্রিকশন থাকে, যারা থাইরয়েড নিয়ে আসে অনেক খাবার রেস্ট্রিকশন থাকে, স্পেশালি সয়াবিন জাতীয় খাবার, সয়াবিন অয়েল, সয়াবিন, পিনাট, হ্যাঁ পিনাট, হ্যাঁ পিনাট। অনেকে জানে না পাতিলেবুর রস। তো কি থাইরয়েড থাকলে পাতিলেবুর রস? একদম তাই, এটা কিন্তু অনেকেই জানে না। পাতিলেবুর রস কমিয়ে দিন খাবার থেকে। দেন আর সবচেয়ে ভালো থাইরয়েড এটা খুব ভালো মেডিসিন, সেটা হচ্ছে ব্রাজিল নাট। ব্রাজিল নাট, এগুলো তুমি বিভিন্ন অ্যামাজন, মানে যে কোনো অনলাইন টনলাইনে পেয়ে যাবে তুমি। তো ব্রাজিল নাট খুব ভালো থাইরয়েডকে, এটা এক ধরনের ওষুধ থাইরয়েডের, বাদাম। দুটো করে 3টে করে খেলে তুমি দিনে। তো এই হচ্ছে ব্যাপার যে যদি আয়রন, মানে আয়রনের কারণে তো অনেক কিছু, আয়রনের স্কিন খারাপ হয়ে যায়। তো আয়রনকে ডায়েটের মাধ্যমে ঠিক করা যায়, ব্যালেন্স করা যায়। আচ্ছা, তুমি এবার আমাকে বলো যে ড্রাই ফ্রুটস যেগুলো বলে, ড্রাই ফ্রুটস নাকি খাওয়া খুব ভালো, মানে এই আখরোট, তারপর আমন্ডস, এইগুলো কি কি করে, এগুলো কি কারণে? দেখো ড্রাই ফ্রুটস তো ভীষণ ভালো, মানে অ্যাকচুয়ালি মানুষে বলে কাজু বাদাম খেলে মোটা হয়ে যায়, এটা একটা ভুল মিথ। একটা মানে প্রথমত হচ্ছে ড্রাই ফ্রুটস খান, স্পেশালি যাদের একটু বয়স 30-এর উপরে হয়ে গেছে। স্পেশালি ড্রাই ফ্রুটসের মধ্যে ক্যাজু নাট, ব্ল্যাক রেজিন, আলমন্ড, আখরোট, ওয়ালনাট, ব্লুবেরি, ক্যানবেরি। স্পেশালি ব্লুবেরিকে আমি মানে বলবো ভীষণ ভালো, জানেন তো। মানে ব্লুবেরি মেনোপজের সময় খাওয়া খুব ভালো, যখন মেয়েদের একটা মেনোপজ পিরিয়ড চলে। তো এইগুলো খাবারে রাখুন কেউ, মানে তবে হ্যাঁ কোনো কিছুই অতিরিক্ত ভালো না। এবার একটা মানুষ ড্রাই ফ্রুটস সারাদিন ধরে এতটা করে ড্রাই ফ্রুটস খাচ্ছে, তখন তো সে ওয়েট বাড়বেই। মোটামুটি একটা প্রাপ্তবয়স্ক মানুষের 10 গ্রাম ড্রাই ফ্রুটস খাওয়া ভালো একটা দিনে। 10 গ্রাম মানে এক দিনে। আচ্ছা, মানে ওই সব রকম মিলিয়ে 10 গ্রাম মতো ড্রাই ফ্রুটস খাও একদিনে একটা প্রাপ্তবয়স্ক মানুষকে। ওকে, এবার জেনে নেবো বিভিন্ন ধরনের ডায়েটের ব্যাপারে। তোমার বইতে নানান ধরনের ডায়েটের কথা আছে, তার মধ্যে এই অনেক রকমের ডায়েট হয়, কেটো ডায়েট হয়, না সেটা এক এক করে যাই। আমি প্রথমে জানি হোয়াট ইজ ইন্টারমিটেন্ট ফাস্টিং। এটা ভীষণ পপুলার এখন, সবাই এখন খুব পপুলার। মানুষ মানে না জেনে ইন্টারমিটেন্ট ফাস্টিং করছে। ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে আমি যার জন্য ইচ্ছা করে বইটার মধ্যে বার করলাম, যে কারণ এত প্রশ্নের উত্তর দিতে হয়, বই পড়ুন সবচেয়ে বলবো। অ্যাকচুয়ালি ইন্টারমিটেন্ট ফাস্টিংটা হচ্ছে 16 ঘন্টার ফাস্টিং একটা, মানে 16 ঘন্টা না খেয়ে থাকছো। 16 ঘন্টা মানে আমি যদি ধরো রাত্রির বেলা 11টার সময় শুতে যাই, বা আমি ধরে নিলাম আমি লাস্ট খাবারটা খেয়ে নিলাম 10টায়, তাহলে 10টার থেকে 6টা হচ্ছে 8 ঘন্টা, 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টোর সময় খাবো। এক্স্যাক্টলি, হ্যাঁ 16 ঘন্টার ফাস্টিং হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। এটাই হচ্ছে ব্যাপার, এটাই মানুষের খুব মানে একটা মানুষ এতক্ষণ না খেয়ে থাকার জন্য তার ইন্টারনালি কত ক্ষতি হতে পারে সে নিজে জানে না। হ্যাঁ, এবং সে ভাবছে আমি এইভাবে রোগা হচ্ছি, কিন্তু আপনার মানে কি বলবো ইন্টারনাল অর্গানগুলো কিভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি বুঝতে পারছেন না। এবার ব্যাপারটা হচ্ছে প্রথম হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম হবে, কিডনিতে এফেক্ট পড়বে, অবশ্যই পড়বে, কিডনিতে এফেক্ট পড়বে, স্কিনটা খারাপ হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন না, চুল বাথরুমে যাচ্ছেন ধরছেন গাদা গাদা পড়ে যাচ্ছে, কারণ একটা মানুষের সঠিক পুষ্টি না হলে চুলে কিন্তু এফেক্ট পড়বেই, হেয়ার খারাপ হয়ে যাবে 1 নাম্বার। আর 2 নাম্বার কথা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে গেলে প্লিজ এক্সপার্টের পরামর্শ নিয়ে করুন, কারণ তাহলে সেইভাবে সে ক্যালোরিটাকে আগে বাড়িয়ে দেবে।
আচ্ছা, আর সম্ভব না একটা মানুষের 16 ঘন্টা, প্রয়োজন তো নেই। একটা ডায়েটিশিয়ান, একজন গুড ডায়েটিশিয়ান বা গুড নিউট্রিশনিস্ট আপনাকে আপনার স্কেডিউল অনুযায়ী ডায়েট চার্ট দেবে। সে সম্পূর্ণ সারাদিন স্কেডিউলটা, এটা ভালো নয় কি অতক্ষণ না খেয়ে থেকে শর্টকাট রাস্তা, মানে আমরা সবসময় শর্টকাট রাস্তায় চলি, তো শর্টকাট রাস্তা দিয়ে না গিয়ে তার থেকে ব্যালেন্স ডায়েট করি, টাইম টু টাইম খাবারটা খাই। বা আপনি সময় পাচ্ছেন না, লাঞ্চ করার টাইম নেই, কিন্তু আপনি কি জলটাও খাচ্ছেন না লাঞ্চে, বোতলে খাবারটা ক্যারি করুন, স্মুদি খান, তাই না, লিকুইড খান, লিকুইড করে নিন, মানে আপনার যে খাবারটাকে সেটাকে লিকুইড ফর্মে খান, মানে লাইক স্মুদি। বোতলে কে দেখতে যাচ্ছে আপনি কি খাচ্ছেন, জলের পরিবর্তে আপনি স্মুদিটা খেয়ে নিন, আপনার পেটটা ফুল থাকছে। তো এই যে 16 ঘন্টার ফাস্টিং, আর যদি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতেই হয় সেটা 12 ঘন্টা দিয়ে স্টার্ট করুন। 12 ঘন্টা, আচ্ছা, মানে 10টা টু 10টা, হ্যাঁ 12 ঘন্টা দিয়ে স্টার্ট করুন, তাও সেটা সায়েন্টিফিক, মানে ডিনারটা আগে করুন, তারপরে আপনি ব্রেকফাস্টটা করুন, কিন্তু 16 ঘন্টার করতে যাবে না, মানে আমি সাজেশন দেবো এইটুকুই। হ্যাঁ, আমাকে বলো যে অনেকেই বলে যে সানডাউনের পর কিছু আর খেও না, আবার পরের দিন সকালবেলা, ইজ ইট রাইট অর রং? এক্স্যাক্টলি রাইট, খুব ভালো, এটা আমি করি। আমি গত 4 বছর 5 বছর 5:30টার পরে ডিনার করি না, সন্ধ্যে 5:30, তখন আমি একটু মুড়ি টুড়ি খাই আর কি। হ্যাঁ, তো ওই সন্ধ্যেবেলা তারপরে কি খাও? তারপরে একটু 8টার লেভেলে একটু চা বিস্কুট, আর তারপর 10:30 11টার লেভেলে ডিনার। না, ভালো, মানে একটা মানুষ যদি ফিট অ্যান্ড ফাইন থাকতে চায়, যত আর্লি তুমি ডিনারটা করবে ভালো। অ্যাকচুয়ালি তোমার স্টমাককে তুমি রেস্ট দিচ্ছ। আমাদের কিন্তু এত খাদ্যের প্রয়োজন হয় না, আমরা গুজে গুজে খাই, প্রয়োজন নেই। আমাদের স্টমাককেও তো, আমার বডি রেস্ট চায়, আমার ব্রেন রেস্ট চায়। খাদ্যের সঙ্গে ব্রেনের মানে মানসিক সম্পর্ক কিন্তু বিশাল ওতপ্রোতভাবে যুক্ত। হ্যাঁ, তুমি যেদিনকে ভালো খাবে তোমার ডোপামিন হরমোন ক্ষরণ হবে, মন ফুরফুরে হয়ে যাবে, হ্যাপি হরমোন ক্ষরণ হবে। হ্যাঁ, চকলেট খেলে মানুষের কেন হচ্ছে, হ্যাঁ ডোপামিন ক্ষরণ হচ্ছে। তো ভালো মাটন দিয়ে করেছে, গরম গরম ভাত, মাটন আলু ঝোল খেয়ে তুমি দুপুরে ঘুম দাও, তোমার মানে ভাবে এর থেকে বোধহয় জীবনে আর কিছু নেই, কিছু নেই। তো ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে তুমি যত মানে স্টমাককে একটু রেস্ট দেওয়া দরকার। আমাদের জিম করলে রেস্ট নেওয়া প্রয়োজন, পাটাকে প্রতিদিন চালালে সেটারও রেস্ট প্রয়োজন, শরীরটাকে রেস্ট প্রয়োজন, ব্রেনটাকে রেস্ট প্রয়োজন, স্টমাককেও রেস্ট দিতে হয়। তো এবার স্টমাককে তুমি কখন দেবে, কখন রেস্টের সবচেয়ে খুব তোমার কোষগুলো সবসময় মানে মাসেলগুলো রিকভারি করবে কোন টাইমটা, সেটা হচ্ছে ঘুমের টাইমটা। তাহলে আমরা প্রপার ঘুমটা কখন হয়, আমাদের রাত্রে। তাহলে আমাদের রাত্রে যদি তুমি 11টায় খেয়ে তুমি 12টায় ঘুমাতে যাচ্ছ, তুমি ঘুমিয়ে পড়ছো, স্টমাক বসে আছে জেগে, হজম হবে না, এবং তখন কি হবে, ব্লোটিং এর প্রবলেম, পরের দিন তোমার ওজনটা বেশি দেখাবে। আচ্ছা, তাই মানুষ কেন বলে, এই যে আগেকার দিনে বলে যে সূর্য অস্ত যাওয়ার পরে মানে খাওয়া উচিত, আগেকার দিনে মানুষরা তাই করতো, এটার রিজনটা সায়েন্টিফিক্যালি একদম, মানে সে আগে খেয়ে নিচ্ছে কি তার স্টমাককে রেস্ট দেবে। আগেকার দিনে মানুষ এতদিন বাঁচে কি করে, আমার ঠাকুমাকে দেখছি 99 বছরে বাঁচতে, মানে ওই দৌড় তো দূরের কথা, অত দূরে যাবো কিনা সন্দেহ, কারণ তারা জানতো কি করে কতটুকু খেতে হয়। তারা বাড়ির চাল খেত, বাড়ির ধান ভাঙা চাল খেত, আর আমরা সিনথেটিক চাল খাচ্ছি, তাই না? তো সবকিছু আমাদের সিনথেটিক হয়ে গেছে প্রসেসটা। তো দ্যাটস ওয়াই স্টমাককে রেজ আমাদের মানে ওই বাই দ্য টাইম আমি ঘুমোতে যাচ্ছি, স্টমাকের কাছে স্টমাক এবার ঘুমোবে। অ্যাকচুয়ালি তুমি 4 ঘন্টা আগে ডিনারটা করো বা 3 ঘন্টা আগে একটু স্টমাককে রেজ, বা ডিনারটা করার পর একটু ওয়াক করো, তুমি একটু অ্যাক্টিভিটি করো, একটু পায়চারি করো, এতেও তোমার হজমটা ভালো হবে। ভেরি গুড। এবার তাহলে আমরা ডায়েটে প্রবেশ করি। হোয়াট ইজ আ ভিগান ডায়েট? অ্যাকচুয়ালি ভিগান ডায়েট হচ্ছে, ব্যাপারটা হচ্ছে সে মানে কি বলবো, এমন একজন নিরামিষাশী মানুষ, তারা হচ্ছে পশুর সংস্পর্শে মানে পছন্দ করে। পশুর সংস্পর্শ মানে পশুর দ্বারা তৈরি খাদ্য, লাইক মিল্ক প্রোডাক্ট, ডেয়ারি প্রোডাক্ট বা মাংস, মাছ, এগুলো সে খেতে চাইছে না। বা তখন কি হচ্ছে, সে কি খেয়ে থাকছে, সবুজ শাকসবজি, ফল, সিডস, বাদাম, এগুলো খাচ্ছে। তো তোমার এরকম কোনো পেশেন্ট এসেছে ভিগান কোনো পেশেন্ট? হ্যাঁ, ভিগান আসে, তো এরকম মানে ডায়েট ম্যানেজ করতে হয়, তাদের ডায়েট করা খুব সমস্যার। মানে আমার পুরোটাই তার সম্পর্কে জানতে হয় যে তুমি কি খাও। মানে এমনও আছে যে মানে সে ঘিও খাচ্ছে না, তাহলে তাকে আমি কি দেব? সয়াবিন অয়েল খাচ্ছে না, মানে সয়াবিন অয়েল খায়, মানে সে এছাড়া অন্য কোনো মানে কি বলবো, দুধ খাবে না বা পনির খাবে না,
ঠিক আছে, পনির খাবে না, টক দই খাচ্ছে না, তাকে মানে সেইভাবে দিতে হয়। হয়তো তার কার্বসটাকে একটু মানে বাড়িয়ে দিতে হচ্ছে, কার্বসটাকে সবুজ শাকসবজিটাকে বাড়াতে হচ্ছে, ঠিক আছে, আর তার মধ্যে স্যালাডটাকে বাড়াতে হচ্ছে, ঠিক আছে, ড্রাই ফ্রুটসটাকে বাড়াতে হচ্ছে, সিডসকে বাড়াতে হচ্ছে। অনেক সময় ভিগানরা সাপ্লিমেন্ট খেতে পারে যদি কোনো রকম সমস্যা হয় তার শারীরিক, সাপ্লিমেন্ট ডক্টরের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট খেতে, কারণ আমি তো তাকে প্রোটিন কম দিতে হচ্ছে, আমাকে প্রোটিন সেইভাবে দিতে পারছি না, দ্যাটস ওয়াই সাপ্লিমেন্ট তাদের জন্য বেটার আমি বলবো। হোয়াট ইজ সাপ্লিমেন্ট? সাপ্লিমেন্ট হচ্ছে যে খাবারটা আমি ন্যাচারাল প্রসেসে পাচ্ছি না তখন আমাকে সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। তো এখন যদি সে বলে সে দেখতে যায় যে কোন পশুর কি দিয়ে যে ওষুধটা বাড়িয়েছে তাহলে খুব সমস্যা, মানে ভিগান ডায়েট খুব সমস্যা সত্যি কথা বলতে। আচ্ছা, এবার তুমি আমাকে বলো আরেকটা ভীষণ পপুলার ডায়েট ইজ কিটোজেনিক ডায়েট। কিটো ডায়েট কি? কিটো ডায়েট অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট বর্জিত ডায়েট। বর্জিত মানে ভাত রুটি এগুলো তারা খাবে না, শুধুমাত্র মাছ মাংস ডিম প্রোটিনের উপরে বেস করা ডায়েট। প্রথমত হচ্ছে এটা সাইড এফেক্ট মারাত্মক, আপনারা জানেন না, আপনারা প্রচুর কেটো ডায়েট করেন, ভাত ঠাত বন্ধ করে দেন। যেদিনকে ভাত রুটি খাওয়া শুরু করবেন সেদিনকে যা না কমেছিল যদি 10 কেজি কমে যায় একদম ডাবল বেড়ে যাবে, 20 কেজি বেড়ে যাবে। হ্যাঁ একদম, মানে আমার চোখের সামনে দেখায়, মানে আমার যার কেটো ডায়েট সে কি খায় বেসিক্যালি মানে সে ভাত খাবে না, রুটি খাবে না, সিম্পল কার্বোহাইড্রেটটাকে খাবে না। সে দেখুন কার্বোহাইড্রেট সব কিছুর মধ্যেই আছে, ভাতেও আছে, মাছ মাংসতেও আছে, কার্বস রয়েছে, মানে সিম্পল কার্বোহাইড্রেটটাকে সে খাবে না। সে খাবে কি মাছ খাবে, মাংস খাবে, ডিম খাবে, পনির খাবে। সেগুলো কিভাবে খাবে? প্রপারলি রান্না বান্না করেই খাবে, সেটা তো অসুবিধা নেই। না সিম্পল কার্বোহাইড্রেটটা খাবে না, তাতে কি শুধু প্রোটিন বেস খাচ্ছে খাবারটা। আচ্ছা, তাহলে তো তার কিডনি এফেক্ট করবে। একদম তাই, 100% ট্রু, কিডনি এফেক্ট করবে, 100% ট্রু। এটা আমি মানে আমার ভালো করেছো তুমি, এটা সংশোধন করেছো, আমার মাথায় ছিল অবশ্যই কিডনি এফেক্ট করবে, কারণ সে তো ব্যালেন্স খাবারটা খাচ্ছে না, ভাত খাচ্ছে না, রুটি খাচ্ছে না, বা শুধুমাত্র প্রোটিনের উপরে রয়েছে, ফাইবার খাচ্ছে না। এবার কিটোজেনিক ডায়েটের প্রবলেমটা কি হয়, খুব ফাস্ট ওয়েট লস হয়ে যায়। হ্যাঁ, কিন্তু যেই তুমি পারবে না বেশি দিন এটা নিতে, তোমার একসময় খুব ক্রেভিং হবে ভাতের, গরম ভাত। যখনই তুমি দেখবে মা মাংস দিয়ে রান্না করছে তখনই মনে হয় সাদা ভাত খাই, গরম ভাত। যেই তুমি ভাত খাবে একদিন মুখের টেস্ট খুব ডেঞ্জারাস জিনিস, পরের দিন এই করতে করতে তোমার যখন ওইটা আশা মানে হয়ে যাবে, হ্যাবিট হয়ে যাবে, তোমার যা না কমেছিল তার থেকে ডাবল বেড়ে যাবে, ডাবল বেড়ে যাবে ওয়েটটা। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। কেটোজেনিক ডায়েট করা উচিত না, একদম করা উচিত। মানে আমি কেটো ডায়েট স্পেশালিস্ট, আমি কিন্তু কখনো কেটো ডায়েট সাজেস্ট করি না। তুমি কেটো ডায়েট স্পেশালিস্ট? আচ্ছা, সেটা মানে তুমি অ্যাকচুয়ালি বানিয়ে দিতে পারো? হ্যাঁ, মানে যদি কেউ কেটো ডায়েট চায় তখন, কিন্তু আমি কখনোই বলি না যে, কারণ আমার হাতে ব্যালেন্স ডায়েটে সবার খুব সুন্দর ওয়েট কমে যাচ্ছে। একটা মানুষের 5 কেজি পর্যন্ত খুব সুন্দর 1 মান্থে কমে যায় সায়েন্টিফিক্যালি ওয়েতে। আচ্ছা, 5 কেজিস একদম সুস্থভাবে। কিভাবে কমে? ওই যে পোর্শন কন্ট্রোল করে দেবো তোমাকে 1 মাসের জন্য আমি। আচ্ছা, হ্যাঁ, সেইভাবে তুমি খেলে তোমার 1 মান্থে পোর্শন কন্ট্রোল মানে আমি যা খাই সেটাকে কমিয়ে দেব না, কমিয়ে দেব না, মানে একটা ধরো একটা ছক, তোমার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, মিড মর্নিং সব কটাকে মাপ দিয়ে দেবো, এত গ্রাম করে খাবে। আর তোমাকে একটা মেশিন দিয়ে তোমাকে মেপে মেপে খেতে হবে। ছোট্ট একটা উইন স্কেল মেশিন হয়, কিচেন স্কেল মেশিন, হ্যান্ডি, ওটা মেপে তোমাকে খেতে হবে। ওই যে বললাম তোমাকে তো 1 বাটি ভাত দেবো না, 1 বাটি ভাত দিলে তুমি বড় বাটিটা নিয়ে আসবে, তাহলে তোমাকে বাটির মধ্যে কত গ্রাম ভাত থাকবে ওটাই ইম্পর্টেন্ট। গ্রাম মেপে খেতে হবে, ওটাই ডায়েট। যে ডায়েটিশিয়ান তোমাকে গ্রাম মেপে দেবে না, সে একটা অ্যাপ্রক্সিমেট তোমাকে ডায়েট দিচ্ছে, কিন্তু তোমাকে যদি সঠিক কেউ ডায়েট দেয় তোমাকে পোর্শন কন্ট্রোল করতেই হবে, তাহলে ওটাকে ডায়েট হয় না। আচ্ছা, জাস্ট পোর্শন কন্ট্রোল করেই তুমি বলছো প্রায় 5 কেজি পর্যন্ত? একদম 5 কেজি পর্যন্ত 1 মাসে, এটা সায়েন্টিফিক্যালি। আর কেউ ওই 10 কেজি কমিয়ে দেবো এইগুলো ভুল ধারণায় না, মানে নাচা উচিত না। 5 কেজি পর্যন্ত একটা সায়েন্টিফিক্যালি ওয়েতে কমে, কারো 3 কেজি কমুক না, কিন্তু সে ফিট থাকছে। আর এই রিসেন্টলি আর একটা ডায়েট খুব উত্থান হয়েছে, যেটাকে কি বলবো ভূমধ্য সাগরীয় ডায়েট বলা হচ্ছে, সেটা কি অ্যাটকিন্স ডায়েট? যেটা দেখো, রবার্ট অ্যাটকিন্স ছিল একটা হৃদরোগ বিশেষজ্ঞ, হার্টের ডক্টর ছিল। উনি 1960 সালে এরকম একটা অ্যাটকিন্স ডায়েট একটা চালু করেছিলেন, যেটা হচ্ছে কম কার্বোহাইড্রেট। এই যে আমরা কার্বসটা কম খাই,
কার্বসটা কম খাই কি, কার্বসটা কম খেলে কি আমাদের ওয়েটটা খুব সুন্দর। এই যে আমরা যদি প্রচুর ভাত খাই, ধরো আমি ডায়েট করছি, আমি যদি প্রচুর রাইস খেয়ে ফেলি তাহলে আমার ওয়েটটা অনেকটা ফ্ল্যাকচুয়েট করে যাবে, অনেকটা বেড়ে যেতে পারে। তাই আমাকে একটা ব্যালেন্স হয়। উনি বলেছিল কি আপনারা খাবার থেকে কার্বসটা কমিয়ে দিন, দ্যাট ইজ অ্যাটকিন্স ডায়েট। খাবার থেকে কার্বসটা কম খান, মানে দেখো তুমি যদি ধরো তোমার বাড়িতে রান্নাটা ভালো হয়েছে, তুমি প্রচুর ভাত খাচ্ছ, অনেকে আছে না 10টা রুটি খাচ্ছে, অনেকে আছে 6টা রুটি খায়। আমি নিজে চোখে দেখা, মানে আমার কাছে এসে কটা খাও বল, খুব সুন্দরভাবে বললো আমি 6টা রুটি খাই। আমি যে কখন খাও, বলে রাত্রে ফিরে আমি 6টা রুটি খাই। আমি যে কিরকম সাইজে, বলে এরকম সাইজের, আবার হাত দিয়ে দেখাচ্ছে। তো ওটাকেই বলছি কার্বস কম। এবার এক থালা ভাত, মানে আমার সামনে দেখা এক থালা ভাত খাচ্ছে, মানে ভাতের পর ভাত নিয়ে যাচ্ছে, 2 কৌটো চাল বসেছে, ভাতের পর ভাত নিয়ে যাচ্ছে। তো এইটাকে উনি বলেছিলেন যে আপনাকে যদি হার্টকে ভালো রাখতে হয়, সুস্থ থাকতে হয়, দীর্ঘজীবন বাঁচতে হয়, বা আপনাকে নিরোগ শরীরে বাঁচতে হয়, আপনি খাবার থেকে কার্বসটাকে কমিয়ে দিন। আচ্ছা, ওকে, হ্যাঁ, দ্যাট ইজ কল্ড অ্যাটকিন্স ডায়েট। যেহেতু উনি ওনার নাম এটা শুরু করেছিলেন, সেই জন্য রবার্ট সি অ্যাটকিন্স, এটার জন্য নামটা হয়েছে ভূমধ্যসাগরীয় ডায়েট বা অ্যাটকিন্স ডায়েট। ওকে ওকে। আচ্ছা, এবার আমাকে বলো, একজন মানুষকে সুস্থ থাকার জন্য কতক্ষণ দিনে ঘুমানো প্রয়োজন? 7 ঘন্টা। 7 আওয়ার্স? 7 আওয়ার্স। বাবা, এবার সম্ভব না তুমি বলবে, অবশ্যই আমারও সম্ভব নয়, কিন্তু ব্রেনকে রিল্যাক্স করার জন্য অ্যাকচুয়ালি মানুষের এখন যার জন্য স্ট্রেস, উদ্বেগ, অ্যাংজাইটি, বিভিন্ন রকম মানসিক প্রবলেম, মানে আমি তো দেখতে পাচ্ছি মানুষের এখন শারীরিক মানে প্রবলেমের থেকে মানসিক প্রবলেমটা বেশি হয়ে গেছে। আমরা সবাই না খুব কাউন্সেলিং করা প্রয়োজন আমাদের প্রত্যেকের লাইফে। তো ঘুমটা খুব জরুরি, ঘুম কমে যাচ্ছে, আর যেটুকু সময় পাচ্ছি আমরা মোবাইলে সময়টা কাটাচ্ছি। হ্যাঁ, তো 7 ঘন্টা ঘুম প্রয়োজন বলছো। আর যাদের ভীষণ একটা অ্যাসিডিক টেন্ডেন্সি আছে, এটা ম্যাক্সিমাম বাঙালিরই আছে, অ্যাসিডিটি বঙ্গ জীবনের অঙ্গ বলা চলে। তো এই অ্যাসিডিটির থেকে বাঁচার জন্য বা অ্যাসিডিটি কন্ট্রোল করার জন্য কি কি সাধারণ স্টেপস নেওয়া সম্ভব? প্রথম হচ্ছে প্রসেস ফুডগুলো এড়িয়ে চলুন, খাবেন না প্রসেস ফুড, প্যাকেট জাতীয় ফুড। একটু ডায়েট করা, মানে একটুখানি আপনি জিমে যেতে হবে না, বা আপনার ডায়েটিশিয়ানের কাছে আসতে হবে না, আপনার যে প্রতিদিনের লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করুন, একটু কম অ্যালকোহল খান, অ্যালকোহল কমিয়ে দিন বা বন্ধ করে দিন। আর 2 নম্বর কথা হচ্ছে বাইরে রাস্তায় বেরোলে অনেকে না জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা, ট্রান্স ফ্যাট জাতীয় খাবার, স্যাচুরেটেড ফ্যাট, এগুলোকে লাইক প্রচুর ঘি, মাখন, স্যাচুরেটেড ফ্যাট খাচ্ছে, চিজ খাচ্ছে, মানে বার্গার খাবো চিজ দিয়ে খেতে হবে, ক্রিম মানে প্রচুর ক্রিম, এইসব জাতীয় পেস্ট্রি, কেক, এগুলো হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। ট্রান্স ফ্যাট লাইক পিৎজা, ময়দার জিনিস, তো এইগুলোকে একটু কম করুন। হ্যাঁ, প্যাকেট জাতীয় খাবার, প্রসেস ফুড, এগুলোকে কমিয়ে দিন। বাড়ির খাবার খান, দেখবেন অ্যাসিডিটি হচ্ছে না। সবচেয়ে বলবো আপনার খাবারের নিউট্রিশনকে ঠিক করুন অ্যাসিডিটিকে কমাতে। হ্যাঁ, কথায় কথায় মানে অ্যাসিড হলো আর একটা অ্যান্টাসিড খেয়ে নিলেন, এই করতে করতে কিন্তু কিডনির সমস্যা এসে যাবে। কথায় কথায় অ্যান্টাসিড খেয়ে নিচ্ছে, অবশ্যই। এই যে আমার কাছে কত পেশেন্ট আসে, কিডনি অর্ধেক খারাপ, ক্রিয়েটিন লেভেল একদম হাই হয়ে গেছে, কি পেন কিলার খেয়ে, পেন কিলার খেয়ে, মানে এ কথায় কথায় গা ব্যথা হচ্ছে, পা ব্যথা হচ্ছে, একটা করে পেন কিলার খেয়ে নিলাম। জ্বর হয়েছে, হালকা গা গরম লাগছে, অর্ধেক বাঙালি বাড়ির এটা স্বভাব, মানে খেয়ে নে, একটা প্যারাসিটামল খেয়ে নে। হ্যাঁ, এগুলো কিন্তু কিডনি ড্যামেজ করার সবচেয়ে বড় একটা মানে জায়গা করে ফেলছে মানুষের। তাই মানে ইভেন প্যারাসিটামল, পেন কিলার, কথায় কথায় অ্যান্টাসিড, বুকে ব্যথা হচ্ছে মানে গ্যাস হচ্ছে। আরে ভাই, বুকে ব্যথাটা কেন হচ্ছে ব্যাপারটা বোঝো। আমি প্রচুর পেশেন্টকে এরকম দেখেছি, বুকে ব্যথা হচ্ছে ম্যাম, তার মানে গ্যাস হয়েছে। হ্যাঁ, আরে বুকে ব্যথাটা তো অন্য কারণেও হতে পারে। হ্যাঁ, এটা ইসিজি বা ইকোকার্ডিও করে নিন। তো হ্যাঁ, এবারে মানে কিন্তু অ্যান্টাসিড খেতে মানুষের সময় থাকছে। তো এইগুলো, এই যে জিনিসগুলো না করে একটা মানে সুস্থ দেয়, মানে সবচেয়ে জানো মানে মাইগ্রেন পর্যন্ত ডায়েটে কমে যায়। প্রচন্ড মাথা যন্ত্রণা, সে ওষুধ ছাড়া থাকতে পারে না। ডায়েট, 1 মাসের ডায়েটে আমার ফেসবুকে রিভিউ রয়েছে, আপনারা দেখতে চাইলে দেখতে পারবেন। প্রত্যেকটা জায়গায় বলা আছে, ম্যাম জানেন 1 মাসের মধ্যে কোনো ওষুধ খেতে হয়নি আমার। মানে আমি নিজে জানতাম না, যে সত্যি কথা আমি নিজেই জানতাম না যে ডায়েটে মাইগ্রেন কমে যায়।
ওরা যখন এসে আমাকে রিভিউটা দিচ্ছে, কারণ আমি একটা কাজ করি, যখনই ডায়েট দিই একটাই বলা থাকে যে তোমার ফিডব্যাক আমি চাই, ওটা ম্যান্ডেটারি, যে আমি ডায়েট দেবো, তোমার মুখ দেখাতে হবে না, কিন্তু তুমি আমার ফিডব্যাক দেবে, তোমার কি অবস্থায় তুমি আছো একটা মাসের মধ্যে। কেউ আসে ভিডিওই দিচ্ছে, একদম পরিষ্কার যে ম্যাম আমার একটা ওষুধ খেতে হয়নি এই মাসে, যেখানে আমার 3-4টে ওষুধ খেতে হতো। তো ডায়েটে কিন্তু মাইগ্রেন পর্যন্ত কমে যায়। ওকে, থ্যাংক ইউ রেশমি। দ্যাটস অল ফর টুনাইট। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে টাইম অ্যান্ড টাইড পডকাস্টের আগামী পর্বে। তবে যদি আমাদের এই পর্ব আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনের মাধ্যমে এবং কমেন্টসের মাধ্যমে আমরা এনকারেজড হই এবং আমরা জানতে পারি কোন ধরনের আলোচনা আপনাদের বেশি উৎসাহী করছে, বেশি আগ্রহী করছে, আর কি মানে কোন ধরনের গেস্টদের কথা আপনারা শুনতে চাইছেন সেটা যদি আমাদের জানান তাহলে আমরা তাদের কাছেও রিচ আউট করতে পারবো। ওকে, সবাই খুব ভালো থাকবেন এবং সঙ্গে থাকুন ও দেখতে থাকুন টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ।